কিছু ভালোবাসার গল্পের ভাগ্য এতটাই খারাপ হয় যে শুরু হওয়ার আগেই কেন যেন শেষ হয়ে যায়। ভেবে দেখুন তো, আপনি প্রতিদিন একটা মানুষকে দূর থেকে দেখছেন, তাকে নিয়ে হাজারটা কথা ভাবছেন, কল্পনায় তাকেই পুরো দুনিয়া বানিয়ে বসে আছেন, কিন্তু বাস্তবে একটা হাই পর্যন্ত বলতে পারছেন না। এই গল্পের ইধায়াও ঠিক তেমনই, সবকিছু নিয়ে অতিরিক্ত ভাবে। আত্মবিশ্বাস সে তো মাঝে মাঝে বেড়াতে যায়, তবে ছেলের মনটা একদম ভালো। বেচারা প্রেমে পড়ে প্রথম দেখাতেই, বন্ধুদের সামনে সে একদম হিরো, কিন্তু সেই মানুষটার সামনে গেলেই হয়ে যায় ফুল জিরো। কি বলবে, কিভাবে বলবে সেই ডায়লগ প্র্যাকটিস করে 100 বার, কিন্তু সামনে দাঁড়ালেই হয়ে যায় তার পুরো সিস্টেমটাই হ্যাং। এমন এক নিষ্ঠুর ভালোবাসা, একতরফা অনুভূতি আর একটা হৃদয় যে শুধু অপেক্ষা করে একটা পারফেক্ট মোমেন্টের জন্য। কিন্তু সমস্যা হলো ইধায়ার জীবনে সেই পারফেক্ট মোমেন্ট কখনো আসেই না। তাহলে কি ইধায়ার ভালোবাসা শুধু তার মনেই থেকে যাবে, নাকি একদিন সে তার সব ভয় ভেঙে বলেই ফেলবে আমি তোমাকে ভালোবাসি, আর শুরু হবে তার ভালোবাসার গল্প। এটা এমন একটা লাভ স্টোরি যেখানে আপনি হাসবেন, নিজের অসমাপ্ত ভালোবাসার কথা ভাববেন, মন খারাপ করবেন, আর শেষে হয়তো একটু চুপ হয়ে যাবেন। কারণ এই গল্পটা শুধুমাত্র ইধায়ার না, বরং এটা আমাদের সবার জীবনের অসমাপ্ত ভালোবাসার গল্প, যার আফসোস আজও হয়তো আমরা বয়ে বেড়াচ্ছি। এমনই ভরপুর ড্রামা, হালকা কমেডি আর বাস্তব জীবনের হৃদয় ভাঙার গল্প নিয়ে আজ এক্সপ্লেন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি ইধায়া মুরলি। ফ্লোরিডার স্পেস রিসার্চ সেন্টার থেকে পৃথিবীর কক্ষপথে থাকা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে হঠাৎ একটা কল আসে। সেখানে নাসার এক মহিলা অ্যাস্ট্রোনট ক্রিস্টি গ্রাউন্ড কন্ট্রোলারের সঙ্গে যোগাযোগ করলে ওপাশ থেকে জানতে চায় স্যাম কোথায়। ইন্ডিয়া থেকে তার পরিবারের লোকজন এখনই কথা বলতে চায়। ক্রিস্টি জানায় স্যাম এখন রিসার্চ ফ্যাসিলিটিতেই আছে। ফোন পেয়ে ক্রিস্টি স্যামের কাছে গিয়ে বলে তোমার জন্য ইন্ডিয়া থেকে কল এসেছে। কথাটা শুনতেই স্যাম পৃথিবীর দিকে তাকিয়ে মৃদু হাসে। গল্প চলে আসে কয়েক মাস আগে। ইন্ডিয়ায় তখন জমজমাট বিয়ের আয়োজন চলছে। মামা উদ্গ্রীব হয়ে বরের সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করছে। তখনই ব্রাইডের বাবার মা এসে ছেলের কথা জানতে চাইলেই মামা কোনো রকমে জানায় সে ফ্লাইটে আসছে। ফোনে জিজ্ঞেস করছিল অদিতি এখন কেমন আছে, তার সব আয়োজন আর শাড়ি পছন্দ হয়েছে কিনা। অদিতির বাবা খুশি হয়ে গেলে মামা বলে তোমরা কোনো চিন্তা করো না, আমি সব সামনে নিব, আর ছেলে একদম সময় মতো চলে আসবে। অদিতির বাবা যেতেই মামা কোনো রকমে হাফ ছেড়ে বাঁচে, যদিও সে নিজেই চিন্তায় আছে যে তার ভাগ্নে আদেও আসবে কিনা। সে দৌড়ে জিজোর কাছে এসে বিরক্ত হয়ে বলে তুমি পরিস্থিতি না বুঝে এখন নাচছো কেন? তোমার বন্ধু কি কল করেছিল? কেউ আমার কল রিসিভই করছে না। জিজো বুঝিয়ে বলে এখানে সকাল হলেও ওখানে এখন রাত, এখন সেখানে ভোর হয়েছে, তাই এখনই কল করো। গল্প এবার চলে আসে নিউ ইয়র্কে। রাত ভর পার্টির পর বন্ধুরা সবাই নাক ডেকে ঘুমিয়ে আছে। হঠাৎ সচিনের ফোন বেজে উঠতেই লাফিয়ে উঠে কল রিসিভ করলে ওপাশ থেকে মামা রেগে বলে কাল বিয়ে আর তোমরা এখনো মজা করে বেড়াচ্ছ। এদিকে আমি টেনশনে মরে যাচ্ছি। সচিন খুব ভাব নিয়ে বলে ওকে নিয়ে আসার দায়িত্ব আমার, বলেই কল কেটে দ্রুত সবাইকে বালিশ দিয়ে মেরে ঘুম থেকে তোলে। দৌড়ে ইধায়ার ঘরে গিয়ে দেখে ইধায়া আগে থেকেই রেডি হয়ে জুতো বাঁধছে। ইধায়া বলে ফ্লাইট মিস হয়ে যাচ্ছে, তোমরা এখনো তৈরি হওনি কেন? ঘড়ির দিকে তাকিয়ে সবাই চিৎকার করে ওঠে আর মাত্র 2 ঘন্টা আছে, এখনো দাঁড়িয়ে আছে কেন? জলদি চলো। সবাই ব্যাগ গুছিয়ে ট্যাক্সিতে উঠে কোন রকমে বিমানবন্দরে ছুটে আসে। বিমানের বিজনেস ক্লাসে উঠেও তাদের হট্টগোল থামে না। এদের কর্মকাণ্ডে বিরক্ত হয়ে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট এসে বলে দয়া করে বসুন। ইধায়া হঠাৎ উঠে দাঁড়াতেই সচিন জিজ্ঞেস করে তুই কোথায় যাচ্ছিস? ইধায়া বিরক্তি নিয়ে বলে ওয়াশরুমে যাচ্ছি, তার জন্য কি এখন অনুমতি দরকার হবে? সচিন প্রভুকে বলে প্রভু ওর সঙ্গে যা, না জানি কখন বিয়ের ভয়তে প্লেন থেকে লাফ দেয়। ঠিক তখনই ঘটে আরেক বিপত্তি। পাশে সিটে থাকা এক ভদ্রলোকের আইফোন ইধায়া নিজের ভেবে পকেটে ঢুকিয়ে ওয়াশরুমে চলে যায়। তখনই ইধায়ার ফোন বেজে উঠলে লোকটা নিজের ফোন মনে করে কল রিসিভ করতেই মামা বকা দিয়ে বলে তুই কি বলদ নাকি? কাল বিয়ে আর তুই এখনো আসিসনি? এখানে না আসলে তোর অবস্থা খারাপ করে দিব। বিয়ে ক্যান্সেল হয়ে গেলে তোকে কিন্তু আমি ছাড়বো না। ইধায়া ওয়াশরুম থেকে ফিরতেই লোকটা ফোন ফিরিয়ে দিয়ে নিজের ফোন চাইতেই ইধায়া তার ভুল বুঝতে পেরে বলে সরি, আসলে দুইটা ফোন দেখতে একই রকম আর একই রঙের, তাই বুঝতে পারিনি। ফাহাদ বেশ কৌতূহল নিয়ে ইধায়াকে জিজ্ঞেস করে আপনার মামা কি খুব রাগী? সে তো আমাকে অনেক বকা দিয়ে বলেছে কাল বিয়েতে তুমি না আসলে তোমাকে মেরেই ফেলবে। সচিন তখন সুযোগ বুঝে বলে আপনি একে জিজ্ঞেস
করুন তো সে আসলে কি চায়। ফাহাদ বিষয়টা বুঝে হেসে বলে, বুঝেছি, তোমরা এখন তোমাদের ফ্ল্যাশব্যাকের গল্প বলে আমাকে বোর করতে চাও, তাই তো? এসবের মধ্যে আমি নেই, অন্য কাউকে খুঁজে নাও। কিন্তু বন্ধুরা তাকে ছাড়ার পাত্র না। তারা চারদিক থেকে ঘিরে বলে, স্যার, এখানে বাকিরা সবাই বিদেশি, আমাদের গল্পটা একেবারে দেশি, তাই আপনার মতো মানুষই এই গল্প শোনানোর জন্য সবচেয়ে উপযুক্ত। ফাহাদ এবার সিটে গা এলিয়ে বলে, আমি টিভি দেখবো, দরকার হয় ম্যাগাজিন পড়বো, তবুও এসব চক্করে পড়বো না। অথচ দেখা যায় ভিডিও চালুই হচ্ছে না, আর কোনো ম্যাগাজিনও নেই। প্রভু বলে, আপনার পোশাক, সানগ্লাস আর আমাদের পাশেই বসে আছেন, এই সব দেখে মনে হচ্ছে আপনাকে এই ফ্ল্যাশব্যাক শোনানোর জন্যই পাঠানো হয়েছে। সচিন বলে, এই গল্প এত মজার যে আমাদের সাপোর্টিং অ্যাক্টরেরও 2টা প্রেমের গল্প আছে। ফাহাদ এবার বিরক্ত হয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, ঠিক আছে, তোমাদের গল্প শুরু করো। গল্প চলে আসে 1998 সালের তিরুচিতে। তখনকার দিনগুলো ছিল একেবারে অন্যরকম। 80 আর 90 দশকের বাচ্চাদের কাছে সুখ মানেই ছিল ছাদে শুয়ে আকাশ দেখা, বন্ধুদের সাথে বাইরে খেলতে যাওয়া, 5 টাকার আইসক্রিম আর 10 টাকার চিপস। তখন বন্ধু মানে ফেসবুক প্রোফাইল আর স্ট্যাটাস নয়, দরজার কাছে এসে খেলার জন্য ডাক দেওয়া বন্ধুরা। রাস্তায় লাইট জ্বলে উঠলেই বুঝতে হতো এবার বাড়ি ফেরার সময় হয়েছে। প্রযুক্তি ধীরে ধীরে বদলেছে। ল্যান্ডফোন থেকে আজ পর্যন্ত সবকিছুর সাথে ওই দশকের মানুষেরা মানিয়ে নিয়েছে, কিন্তু সেই পুরোনো দিনের বৃষ্টির গন্ধ, খোলা মাঠ, মায়ের ডাক আর পুরোনো গানের স্মৃতি আজও এই জেনারেশনের ভিতরে রয়ে গেছে। সেই সময়টা হয়তো আর ফিরে আসবে না, কিন্তু সেই শৈশবের স্মৃতি, হাসি আর অনুভূতিগুলো এখনো তাদের সঙ্গেই বেঁচে আছে। ছোট্ট ইধায়া তখন ঘরে বসে টিভিতে স্কুবিডু দেখছে। মামা গরম পানির বালতি নিয়ে এসে বলে, ইধায়া, গরম পানি তৈরি হয়ে গেছে, তাড়াতাড়ি গোসল করে নাও। ইধায়া টিভি থেকে চোখ না সরিয়েই বলে, মামা আর একটু দেখতে দাও। মামা বিরক্ত হয়ে বলে, আর কতক্ষণ এই নোংরা প্যান্ট পরে থাকবে? ছোট ইধায়ার জীবনে বাবা মা না থাকলেও মামাই ছিল তার পুরো পৃথিবী। এরপর দুজনের দেওয়ালে টাঙানো ইধায়ার মৃত বাবা মায়ের ছবির সামনে প্রদীপ জ্বালিয়ে হাত জোর করে প্রার্থনা করে। স্কুলের শেষ ঘন্টা বেজে গেলেও ইধায়া আর তার 2 বন্ধু তখনও দৌড়ে আসছে। পিটি স্যার তাদেরকে আটকে বলে, তোমরা এত দেরি কেন করলে? এক বন্ধু বলে, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। আরেকজন বলে, আমারও তাই হয়েছে। ইধায়ার কাছে অবশ্য স্কুলের সবচেয়ে প্রিয় মানুষ ছিল ইংরেজি টিচার গীতা মিস। সুন্দরী আর মিষ্টি স্বভাবের গীতাকে দেখলেই ইধায়া মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতো। এটাই তার জীবনের প্রথম ক্রাশ। বন্ধুর ধাক্কায় সে হুঁশে ফিরে আবার ক্লাসের দিকে দিয়ে দৌড়। ক্লাসে বসে ইধায়া তার পড়ে যাওয়া দাঁত হাতে নিয়ে প্রভুকে দেখিয়ে বলে, প্রভু, আমার দাঁত পড়ে গেছে, এখন কি হবে? প্রভু সঙ্গে সঙ্গেই খুব জ্ঞানী ভাব নিয়ে বলে, কাউকে না জানিয়ে মাটিতে পুঁতে ফেল। ইধায়া অবাক হয়ে জিজ্ঞেস করে, কেন? প্রভু বলে, তাহলেই তো নতুন দাঁত গজাবে। ইধায়া সন্দেহ নিয়ে জিজ্ঞেস করে, তুই কি সত্যি বলছিস? পরে বারান্দায় তরমুজ খাওয়ার সময় আরেক বন্ধু বলে, এই বীজ খাবি না, কিন্তু পেটে গেলে সেখান থেকে গাছ হবে। ইধায়া আবার চোখ বড় বড় করে জিজ্ঞেস করে, সত্যি বলছিস? এর মধ্যে আরেক বন্ধু সামনের একজনের চুল দেখে বলে, ওর মাথায় 2টা ঘূর্ণি আছে, তার মানে এই ছেলে বড় হয়ে 2টা বিয়ে করবে। ইধায়া এবার ভয় পেয়ে যায়। আগের মতোই জিজ্ঞেস করে, সত্যি বলছিস? এইসব কথা খুব চেনা চেনা লাগছে, তাই না? এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন ইধায়া খুবই ইন্ট্রোভার্ট আর কনফিউজিং ক্যারেক্টার। যাই হোক, গীতা মিস ক্লাসে ঢুকেই সবাইকে গুড মর্নিং জানিয়ে জিজ্ঞেস করে, এবারের অ্যানুয়াল ডেতে কে কে অংশ নিবে। প্রভু সঙ্গে সঙ্গে ইধায়াকে ফিসফিস করে বলে, হাত তুলিস না, স্টেজে উঠলেই অপমানিত হতে হবে। কিন্তু ইধায়া গীতার সামনে ভালো শাস্তি উঠে দাঁড়িয়ে বলে, আমি যাব। গীতা খুশি হয়ে বলে, খুব ভালো। ইধায়া আবার তার 2 বন্ধুকে দেখিয়ে বলে, ওরাও অংশ নিতে চাচ্ছে। বেচারা 2 জন না চাইতেও হাত তুলে দেয়। গীতা এবার হেসে বলে, খুব ভালো, তোমরা এবার পার্টিসিপেট করবে। ইধায়াদের বাড়িতে টিভির অ্যান্টেনায় সিগন্যাল আসছিল না। মামা ছাদ থেকে অ্যান্টেনা ঘোরাতে ঘোরাতে চিৎকার করে বলে, এবার কি দেখা যাচ্ছে? ইধায়া নিচ থেকে বলে, না মামা, এখনো না। কিছুক্ষণ পর টিভি ক্লিয়ার হতেই ইধায়া ঘরে ফিরে টিভির দিকে তাকাতেই দেখে বোম্বে সিনেমার হুম্মা হুম্মা গান চলছে আর নায়ক নায়িকা একে অপরকে কিস করছে। 3 বন্ধু চোখ বড় বড় করে দৃশ্যটা দেখতে থাকে। ইধায়া অবাক হয়ে জিজ্ঞেস করে, ওরা কি করছে? সব জানতা বন্ধু বলে, ওরা এখন বাচ্চা নেওয়ার প্ল্যান করছে। ইধায়া বলে, তুই জানলি কিভাবে? বন্ধু বলে, ওদের কি চুমু খেতে দেখিসনি? এরপরও নিশ্চিন্ত হয়ে বলে, চুমু খেলেই কি বাচ্চা হয়ে যাবে?
ইধায়া অবাক হয়ে জিজ্ঞেস করে, চুমু খেলে কি বাচ্চা হয়ে যায়? ইধায়া সন্দেহ করলেও শেষে বলে, সাচিন ভাইয়ের কাছ থেকে জানতে হবে। সবাই এবার রাজি হয়ে তাদের বিজ্ঞ সাচিন ভাইয়ের কাছে। ইধায়ার সন্দেহ হলেও শেষে বলে, তাহলে সচিন ভাইয়ের কাছ থেকে শুনতে হবে। বন্ধুরা এতে রাজি হয়ে গেলেই পরের দিন স্কুলের মাঠে 3 জন বড় ভাই সচিনের কাছে হাজির। ইধায়া বিষয়টা জানতে চাইতেই সচিনও বড়দের মতো ভাব নিয়ে বলে, হ্যাঁ, চুমু খেলেই বাচ্চা হয়। তোমরা এতটুকুও জানো না? তোমাদের সবকিছু কি আমাকেই শেখাতে হবে? ইধায়া নিরীহভাবে বলে। মাসুম ইধায়া বলে, আমরা কিভাবে জানবো? তাই তো তোমার কাছে এসেছি। সচিনও সুযোগ পেয়ে জ্ঞান দেওয়া শুরু করে দেয়। বেচারা ইধায়া তখন পুরো ব্যাপারটাকেই সত্যি বলে মেনে নেয়। আজ স্কুলের অ্যানুয়াল ডেতে একে একে বাচ্চারা নানা সাজে স্টেজে উঠে নিজেদের পরিচয় দিচ্ছে। কেউ আব্রাহাম লিঙ্কন সেজেছে, কেউ নেতাজি সুভাষ চন্দ্র বসু। এবার ইধায়ার পালা। তাকে নীল আর্মস্ট্রং সাজিয়ে স্টেজে পাঠানো হয়। কিন্তু এত মানুষের সামনে উঠেই ইধায়ার হাত পা কাঁপতে শুরু করে। মাইকের সামনে দাঁড়িয়ে শুধুমাত্র তোতলিয়ে বলে, আমি নীল আর্মস্ট্রং। ইধায়া ভয়ে কাঁপছে দেখে গীতা ইশারায় তাকে সাহস দিয়ে বলে, ইধায়া, ভয় পেও না, আমি এখানেই আছি। মিসকে দেখেই ইধায়ার সাহস ফিরে আসে। সে এবার পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে বলে, নীল আর্মস্ট্রং এর একটা ছোট্ট পদক্ষেপ পুরো মানব জাতিকে গর্বিত করেছে। কথাটা শুনেই পুরো হলের সবাই হাত তালি দেয়। অনুষ্ঠান শেষে গীতা খুশিতে তাকে জড়িয়ে ধরে গালে একটা চুমু দেয়। আর এই একটা চুমুই ইধায়ার মাথায় শুরু করে দেয় নতুন এক ঝড়। রাতে মামার পাশে শুয়ে ইধায়ার মাথায় বারবার সচিনের কথা ঘুরতে থাকে। চুমু খেলেই বাচ্চা হয়। তার উপর গীতা মিসও তাকে চুমু দিয়েছে। হঠাৎ ঘুমের মধ্যেই ইথা লাফ দিয়ে উঠে বসে। তার মনে হয় সর্বনাশ, গীতা মিস তো এবার গর্ভবতী হয়ে যাবে। পরের দিন সকালে ইধায়া মামাকে গাছপালায় পানি দিতে দেখে দৌড়ে গিয়ে জিজ্ঞেস করে, মামা, বাচ্চা কিভাবে হয়? মামা অবশ্য ব্যাপারটা বুঝতে না পেরেই তাকে উল্টা বকা দিয়ে সরিয়ে দেয়। স্কুলে এসে বন্ধুদেরকে বলতেই তারা আটকে উঠে বলে, কি সর্বনাশ হয়ে গেছে। ইধায়া তো এবার আরো চিন্তায় পড়ে যায়। এদিকে গীতা ছাত্রদেরকে পড়াচ্ছে আর ইধায়া দূর থেকে বারবার তার পেটের দিকে তাকাচ্ছে। তার একটাই ভয়, মিসের পেট বুঝি এবার বড় হতে শুরু করেছে। বেশ কয়েকদিন পর সত্যি সত্যি গীতার পেট ফুলে আছে দেখে ইধায়ার চিন্তা আরো বেড়ে যায়। কয়েকদিন পর এক বৃষ্টির রাতে ইধায়ার কেমন যেন অস্থির লাগতে থাকে। তাই সে তার 2 বন্ধুকে নিয়ে গীতার বাড়ির সামনে আসে। জানালা দিয়ে উঁকি দিতেই দেখে গীতা প্রচন্ড কষ্টে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। ফোনে কারোর কাছে সাহায্য চাইছে। ইধায়া দৌড়ে ভেতরে গিয়ে গীতাকে জিজ্ঞেস করে, কি হয়েছে? গীতা খুব কষ্টে বলে, তাড়াতাড়ি একটা অটো ডাকো। ইধায়া কোনো কথা না বাড়িয়েই বৃষ্টির মধ্যেই রাস্তায় ছুটে গিয়ে চিৎকার করে অটো ডাকে। কিছুক্ষণ পর একটা হলুদ অটো থামতেই ড্রাইভার জিজ্ঞেস করে, কি হয়েছে? ইধায়া হাঁপাতে হাঁপাতে বলে, মিসের বাচ্চা হবে, হাসপাতালে নিতে হবে। ড্রাইভার না বুঝে জিজ্ঞেস করে, সে কি তোমার মা? ইধায়ার সঙ্গে সঙ্গে রেগে বলে, না। ড্রাইভার অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে কে? সে কিছু বলতেই যাবে তার মধ্যেই তার বন্ধুরা গীতাকে ধরে বাইরে নিয়ে আসে। পশুপতি দ্রুত অটো ঘুরিয়ে সবাইকে নিয়ে হাসপাতালে রওনা দেয়। হাসপাতালে পৌঁছাতেই গীতাকে লেবার রুমে নিয়ে যাওয়া হয়। ছোট্ট ইধায়া বাইরে বসে কনসেন্ট ফর্ম পূরণ করতে গিয়ে হাজবেন্ডের ঘরে টিক দিয়ে নিজের নামই স্বামীর সিগনেচার হিসেবে লিখে ফেলে। পশুপতি এসে বলে, তোমাদের মিসের পরিবারের লোকজনকে খবর দিয়েছি, এবার বাড়ি চলো, মিসের জন্য অনেক করেছ। প্রভু গম্ভীর হয়ে বলে, এসব মিসের জন্য করিনি, করেছি আমার বন্ধুর স্ত্রীর জন্য। কথাটা শুনেই পশুপতি অট্ট হাসি দিয়ে বলে, দুনিয়ার প্রায় সবাই কোনো না কোনো সময় নিজের শিক্ষিকার উপরে ক্রাশ খায়, এখান থেকেই তো একতরফা ভালোবাসার শুরু হয়। বলে ইধায়াকে বলে, আর কত আবেগ দেখাবি? জীবনে আরো অনেক কিছু নিয়ে আবেগ দেখানোর সময় আছে, এখন বাড়ি চল। সেদিনই ইধায়ার সাথে গীতার শেষ দেখা হয়েছিল। এরপর গীতা স্কুলের চাকরি ছেড়ে কোথায় যেন চলে যায়। গল্প চলে আসে বর্তমানে। ফাহাদ পুরো গল্প শুনে হেসে বলে, তুমি যখন স্বামীর জায়গায় সই করেছিলে তখন তোমার ওই মিসের আসল স্বামী কোথায় ছিল? বন্ধু বলে, সে তো তখন বিদেশে ভেড়া চড়াচ্ছিল। গর্ভবতী স্ত্রীকে একা ফেলে রাখা লোকটা আসলেই একটা বেইমান। ফাহাদ হেসে বলে, ঠিকই বলেছ, লোকটা বেইমানই ছিল। প্রভু দীর্ঘশ্বাস ফেলে বলে, ওই ঘটনার পর ইধায়ার কোমল হৃদয়টা অনেকগুলো টুকরো টুকরো হয়ে গিয়েছিল। ফাহাদ বলে, তা তো বুঝেছি, যেসব প্রেমের গল্পের কোনো এন্ডিং নেই সেগুলো বাদ দাও, এবার যেগুলো সত্যি সত্যি সফল হয়েছে সেগুলো বলো। গল্প চলে আসে 2004 থেকে 2006 সালের সময়। হাই স্কুলে ফিজিক্সের ক্লাস চলছে। শিক্ষক
বোর্ডে পড়াচ্ছে, কিন্তু ইধায়ের মন পড়াশোনায় নেই। তার চোখ বারবার যাচ্ছে ঘড়ির দিকে। সে বন্ধুকে ফিসফিস করে বলে, ঘন্টা বাজবে তো? প্রভু বলে, হ্যাঁ বাজবে। ইধায় বলে, যদি ঘন্টাটাই নষ্ট হয়ে যায় তাহলে আমি নিজেই গিয়ে বাজিয়ে দিব। অবশেষে ছুটির ঘন্টা বাজতেই সবাই একসাথে প্রার্থনা শুরু করে। প্রার্থনা শেষ হওয়ার আগেই ইধায়া ব্যাগ কাঁধে নিয়ে এক দৌড়ে ক্লাস থেকে বেরিয়ে যায়। প্রভু অবাক হয়ে তাকিয়ে বলে, ও এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছে? স্কুল গেটের বাইরে কালো পালসার নিয়ে গোলাপি ব্যান্ডানা পরা এক যুবক দাঁড়িয়ে আছে, আর তাকে প্রতিদিন ইধায়াকে নিতে দেখে বন্ধুদের মনে নানা প্রশ্ন জাগত। একজন বলে, লোকটা কে? প্রতিদিন স্কুলের পরে ইধায়াকে নিয়ে কোথায় যায়? এই ছেলের নাম হচ্ছে জুজু। জুজু তখন পাঞ্চে বিয়ে থুতু ফেলে রুমাল দিয়ে মুখ মুছতেই সবাই আরো ভয় পেয়ে যেত। একজন বলে, ওর কাছে কিছু একটা আছে, ও মনে হয় ড্রাগ নেয়, চল জেনে আসে। অন্যজন তাকে আটকে বলে, যাস না, ওকে দেখতে ভয়ঙ্কর লাগছে। জুজু কেমন ভাবে যেন তাদের দিকে তাকাতেই সবাই মুখ ঘুরিয়ে বলে, আমাদের দিকেই তাকাচ্ছে, চল এখান থেকে পালাই। ঠিক তখনই ইধায়া এসে বাইকের পেছনে বসে বন্ধুদেরকে অবাক করে দিয়ে বলে, তোরা একে ভয় পাচ্ছিস কেন? দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চল। জোজোর সঙ্গে সঙ্গে বাইক দ্রুত গতিতে চালিয়ে বের হয়ে যায়। কয়েকদিনের মধ্যেই জোজোর সঙ্গে ইধায়ার বন্ধুত্ব বেশ জমে ওঠে। মঙ্গলবার সকালে জুজো বাইক নিয়ে ইধায়াদের বাড়িতে আসলে মামা তাকে চা দিয়ে বলে, খালি পেটে বের হবি না, অন্তত চা খেয়ে যা। ইধায়া এক চুমুকেই চা শেষ করে বলে, পৃথিবীতে আমি দুইটা জিনিস সবচেয়ে বেশি ভালোবাসি, একটা তোমার চা। মামা জিজ্ঞেস করে, আর দ্বিতীয়টা কি? ঠিক তখনই বাইরে জুজু হর্ন বাজিয়ে বলে, জলদি চল। ইধায়া মামাকে জড়িয়ে ধরেই বলে, দ্বিতীয়টার কথা বলবো না। এরপর বুধবার থেকে শনিবার পর্যন্ত দুইজনকে তিউচের বিভিন্ন রাস্তা আর ব্রিজে বাইক নিয়ে ঘুরে বেড়াতে দেখা যায়। রবিবার বন্ধুরা মিলে গেম পার্লারে বসে WWE খেলতে শুরু করে। হঠাৎ বন্ধুরা টিভি বন্ধ করে দিতেই ইধায়া রেগে বলে, টিভি বন্ধ করলি কেন? বন্ধুরা অভিমান করে বলে, তুই সব সময় জুজোর সঙ্গে ঘুরিস, সন্ধ্যার পর ওর সঙ্গে চলে যাস, এখন তো আমাদেরকে এড়িয়ে চলিস। ওই গুন্ডার সঙ্গে তোর এত বন্ধুত্ব কেন? ইধায়া সোজা জানিয়ে দেয় জুজু তার বন্ধু। প্রভু কৌতূহলী হয়ে জানতে চায়, তোরা দুইজন প্রতিদিন বিকালে কোথায় যাস? গল্প চলে আসে তিরুচি টেনিস স্টেডিয়ামে। জুজু রোজ বাইক নিয়ে ইধায়াকে সেখানেই নিয়ে আসে। তারপর দুইজন দ্রুত পোশাক বদলে র্যাকেট হাতে কোর্টে ঢোকে। জুজু বলে, তুই সবসময় দেরি করিস কেন? কোচ আবারও রেগে যাবে। তবে কোর্টে ঢুকেই ইধায়ার চোখ আটকে যায় 4 নম্বর কোর্টে খেলা এক সুন্দরী মেয়ের দিকে। হলুদ টি শার্ট আর সাদা স্কার্ট পরা মেয়েটার নাম স্যাম। কোচ এসে রেগে চিৎকার করে বলে, এত দেরি হলো কেন? ইধায়া মিথ্যা বলে, টায়ার পাংচার হয়ে গিয়েছিল। কোচ রেগে বলে, টায়ার পাংচার? তাহলে এতক্ষণ কি ঘাস তুলছিলে? ইধায়া এবার পাত্তা না দিয়ে স্যামের দিকে তাকিয়ে থাকলেই কোচ রেগে বলে, চোখ এদিকে। ইধায়া নিজেকে কোনো রকমের সামলে বলে, আসলে বল কিভাবে মারতে হয় সেটাই দেখছিলাম। কোচ মজা করে বলে, দেরি করে আসবি না। স্যাম খেলা শেষে চলে যাওয়ার সময় ইধায়া মিষ্টি করে তাকিয়ে তার দিকেই হাসে। ইধায়া মিষ্টি করে তার দিকে তাকিয়ে হাসতে থাকে। এদিকে টিউশন সেন্টারে সিঁড়িতে উঠতে উঠতে জুজো বলে, আজ আমার মেয়েটাকে দেখে বেশ ভালো লাগলো। ইধায়া ভিড়ের মধ্যে স্যামকে দেখে বলে, আজ আমি ওর সঙ্গে কথা বলবোই। জুজু হিসাব করে বলে, এই কথা তুই আমাকে 31 বার বলেছিস, কিন্তু একবারও কথা বলিসনি। তবে ইধায়া আজ পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে বলে, আজ সত্যিই কথা বলবো। অন্তত ওর কাছ থেকে ফোকাস গাইড নেওয়ার বাহানায় কথা বলতেই পারি। কিন্তু ঘন্টা বাজতেই জুজো বলে, কাল আবারও বৃথা চেষ্টা করিস। কি আর করার। টিউশন শেষে স্যামের বাবা লাল রঙের একটা ভিনটেজ গাড়ি নিয়ে আসে। গাড়ি থেকে নেমেই স্যামকে জড়িয়ে ধরে আদর করে হাক করে। দূর থেকে ইধায়া আর জুজো এইসব দেখে হাসতে থাকে। পরের দিন টেনিস কোর্টে কোচ কোকের ক্যানকে টার্গেট বানিয়ে সবাইকে সেটা সার্ভ করে মারতে বলে। ইধায়া ইচ্ছা করে ক্যান মিস করে বলটা স্যামের কোর্টে পাঠিয়ে দেয়। কোচ রেগে শাস্তি দিয়ে বলে, মেয়েদের কোর্ট থেকে বল কুড়িয়ে আনো। ইধায়া খুশি হয়ে বলে, ঠিক আছে। অন্যদিকে ফিজিক্স ক্লাসে জুজো বেঞ্চে ঘুমাচ্ছে। ইধায়া এক মনে স্যামকেই দেখছে। স্যার জুজোকে ঘুমাতে দেখে তাকে বোর্ডে অঙ্ক করতে পাঠাতেই জুজো কিসব হাবিজবি লিখে হেন্স প্রুফ লিখে দেয়। সবাই অবাক হয়ে গেলেও স্যার কাছে গিয়ে দেখে জুজো আসলে প্রশ্নটাকেই উত্তরের জায়গায় বসিয়ে দিয়ে কোন রকমে প্রুফ করে দিয়েছে। স্যার রেগে বলে, তুই তো প্রশ্নটাই আবার লিখেছিস। আরেক ছেলে নোট নিতে দেখে তাকে জিজ্ঞেস করে, তুই এসব কি করছিস? ছেলেটা বলে, ও অঙ্কটা করে ফেলেছে তো, তাই আমি নোট নিচ্ছি। স্যার রেগে বলে, ও সব ভুল লিখেছে, তোমরা আমাকে আর কত জ্বালাবে? চা
চায়ের দোকানে ইধায়ের বন্ধুরা জুজোর বিষয়ে জিজ্ঞেস করতেই সে জানায় সে আসলে কোনো স্কুলে নয় বরং পলিটেকনিক কলেজে পড়ে। তারা এবার জুজোর আসল রহস্য জানতে পারে যে সে আসলে গুন্ডার মতো ভাব নিয়ে ঘোরে, তবে সে কোনো তামাক বা সিগারেট নয় বরং মাম্মি ড্যাডি ললিপপকে গুঁড়ো করে তামাকের মতো ভাব নিয়ে খায়। বাইক জোরে না চালালে সেটা বন্ধ হয়ে যাবে বলেই সে বারবার স্টার্ট দেওয়ার চেষ্টা করে, আর পেছনে তাকিয়ে সে কাউকে ভয় দেখায় না বরং বাইকে সাইড ভিউ মিরর নেই বলে পেছন থেকে কোনো গাড়ি আসছে কিনা সেটা দেখতেই ঘুরে তাকায়। তখন সবাই বুঝতে পারে দেখতে যতই রাফ হোক জুজো আসলে একেবারে নিরীহ এক প্রাণী। এরই মধ্যে স্কুলে একদিন সুনামি রিলিফ ফান্ডের জন্য বিভিন্ন স্কুলের নাম ঘোষণা হতে থাকে। হঠাৎ সেন্ট জোসেফ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুলের নাম শুনে ইধায়ার চোখ চকচক করে ওঠে। সে সঙ্গে সঙ্গে হাত তুলে বলে সে ওই স্কুলে যাবে। তাকে দেখে বন্ধুরাও না বুঝে হাত তুলে দেয়। স্কুল বাসে করে ইধায়া আর তার বন্ধুরা স্যামদের গার্লস স্কুলে পৌঁছায় হাতে রিলিফ ফান্ডের বাক্স। পিটি মাস্টার সবাইকে লাইনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করে আমরা এখানে কেন এসেছি। একজন ভুল করে বলে মেয়ে দেখতে। ইধায়া সঙ্গে সঙ্গে শুধরে বলে না না, রিলিফ ফান্ডের টাকা তুলতে। স্যার সাবধান করে বলে এটা মেয়েদের স্কুল, তাই সবাই যেন নিজেদের আবেগকে একটু নিয়ন্ত্রণে রাখে। ছেলেরা সম্মতি জানালেও করিডোর দিয়ে সুন্দরী ম্যামকে হাঁটতে দেখে স্যার নিজেই মিটি মিটি হাসতে থাকে। এই জন্যই তো বলে মেন উইল বি মেন। ইধায়া সবাইকে নিয়ে স্যামকে খুঁজতে খুঁজতে স্যামের ক্লাসে জানালার সামনে দাঁড়াতেই প্রভু বলে আরে আমি তো স্যামকে কেবলই ওখানে দেখে আসলাম। ইধায়া তাকে পাত্তা না দিয়ে বলে বোকা, ওই দেখ স্যাম বসা। এরপর লাজুক হাসি দিয়ে স্যামের সামনে দাঁড়াতেই স্যাম কম্পাস বক্স দাঁত দিয়ে খুলে 50 টাকার একটা নোট বের করে ফান্ডের বাক্সে দেয়। ইধায়া স্যামের চোখে চোখ রেখে মিষ্টি করে হাসে। ছোট্ট সেই মুহূর্তের কথা ভেবেই আর সেই 50 টাকা দেখে ইধায়ার মন খুশিতে ভরে ওঠে। ইধায়া সেই 50 টাকার নোট দেখে মুচকি হাসে। তারপর আর কি হাসি খুশি ভরার সময় ছোট্ট ছোট্ট চাহনি আর ইশারা আর বন্ধুদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো মিলে তাদের দিনগুলো কেটে যায়। সবাই দুটো জন্মদিনে একসাথে কেক কাটে, একে অপরের মুখে কেক মাখিয়ে দেয়। বৃষ্টির দিনে পিসিও বুথের নিচে দাঁড়িয়ে গরম চা পান করে। লাইব্রেরিতে পাশাপাশি বসে পড়াশোনার সময় একটু চোখাচোখি হয়। তিউচির ব্রিজে বাইক নিয়ে নদীর ধারে ঘোরাঘুরি করে। টেনিস কোর্টে কোচের সাথে ইধায়া তো উড়াধুরা নাচে ব্যস্ত। প্রীতি আর স্যামের কাগজের প্লেন উড়ানো, একসাথে ক্রিকেট দেখা, স্লাম বুক পূরণ, সিনেমা হলে সিনেমা দেখা আর টেনিস কোর্টে জুজুর সঙ্গে সবার দৌড়াদৌড়ি, সব মিলিয়ে বন্ধুত্বের আড়ালে ইধায়া আর স্যামের সম্পর্ক আরো মিষ্টি হয়ে ওঠে। কয়েকদিন পর স্যাম তার বান্ধবীকে ঘাবড়ে বলে সে ইধায়াকে তার জন্মদিনে ডাকবে কিনা। তার বান্ধবী প্রীতি হেসে বলে ডাকো, মজাই হবে। স্যাম ইধায়া আর তার বন্ধুদের কাছে এসে জানায় আগামীকাল তার জন্মদিন। সে তার কাছের বন্ধুদেরকে বাড়িতে পার্টিতে ডেকেছে। ইধায়া আসলে তার অনেক ভালো লাগবে। কথাটা শুনেই ইধায়ার মন আনন্দে নেচে ওঠে। স্যাম জুজুকে মজা করে বলে তুমিও তো ক্লাসে কমেডি করো, তাই তোমাকেও আমন্ত্রণ জানালাম। প্রভু বলে আমিও কি আসতে পারি? আমিও তো মাঝে মাঝে কমেডি করি। স্যাম হেসে তাকেও আসতে বলে চলে যেতেই বন্ধুরা ইধায়াকে ঘিরে আনন্দে মেতে ওঠে। অপরদিকে ইধায়ার বাড়িতে জন্মদিনের প্রস্তুতি শুরু হয়ে যায়। কম্পিউটারে গান বাজিয়ে নাচ প্র্যাকটিসে ব্যস্ত। বন্ধুরা যখন জামা কাপড় আর চুল ঠিক করছে, ইধায়া তখন নতুন সিডিতে স্যামের জন্য বিশেষ করে প্লেলিস্ট বানাচ্ছে। সিডির কভারে লাল মার্কার দিয়ে লেখে হ্যাপি বার্থডে স্যাম, লাভ ইউ ফ্রম ইধায়া। তারপর সিডির কেসটা হাতে নিয়ে মিষ্টি করে হাসে। রাতে ইধায়া, জুজু, প্রভু স্যামের জন্মদিনের পার্টিতে আসে। ঝকমকে আলোয় সাজানো বাড়ি দেখে একজন বলে এটা কি জন্মদিনের পার্টি নাকি বিয়ের অনুষ্ঠান? এত মানুষের ভিড় দেখে ইধায়াও বেশ অবাক হয়ে যায়। তাহলে কি এরা সবাই স্যামের ক্লোজ ফ্রেন্ড? বন্ধুরা আশ্বস্ত করে বলে স্যাম যখন নিজে তোকে ডেকেছে তার মানে আমন্ত্রণটাও নিশ্চয়ই বিশেষ হবে। চার বন্ধু বেশ ইতস্তত করে সোফায় বসে। কিছুক্ষণ পর স্যাম ট্রেতে করে জুস নিয়ে এসে তার বাবাকে জানায় এরা সবাই তার কোচিং ক্লাসের বন্ধু। বাবা চলে গেলেই স্যাম সবাইকে জুস দেয়। স্যাম চলে যাওয়ার পর একজন ইধায়াকে খোঁচা দিয়ে বলে একটু আগেই তো মন খারাপ করেছিলি, এখন দেখ আমাদের কেমন স্পেশাল ট্রিটমেন্ট দিচ্ছে। ঠিক তখন আরেক বন্ধু জানায় সেও বিশেষ আমন্ত্রণ পেয়েছে। সবাই বুঝতে পারে এই বিশেষ আমন্ত্রণ আসলে সবার জন্যই, বিশেষ কারোর জন্য নয়। স্যাম তখন আবারও জুস নিয়ে আসলে প্রভু মজা করে বলে 2 বার জুস দিয়েছে, তার মানে তোকে স্পেশাল মনে করে। এইবার এই উপহার দিয়ে প্রপোজ করে দেয়। কিন্তু তখনই দোতলার সিঁড়ি থেকে প্রীতি নেমে এসে জুজুকে সাহায্য করতে বলে। জুজু প্রথমে ঘাবড়ে গেল, পরে বন্ধুদের চোখ টিপ দিয়ে বলে আমি ওকে পটাতে চেয়েছিলাম কিন্তু ওই আমাকে উল্টা পটাচ্ছে। তারপর দ্রুত উপরে উঠে যায়। উপরে আসতেই জুজু বুঝতে পারে প্রীতি তাকে প্রপোজ করছে
করতে নয় বরং গিফট র্যাপের কাজে সাহায্য করতে ডেকেছে। তবুও খুশি হয়ে র্যাপ করার জন্য সেলোটেপ খুঁজতে গেলেই দেয়ালে টাঙানো কয়েকটা ছবিতে তার চোখ আটকে যায়। সেখানে হুবহু একই চেহারা দুই মেয়ের ছবি। জুজু অবাক হয়ে জানতে পারে তারা আসলে যমজ বোন। তখনই নিচে কেক কাটতে দুই বোন একসাথে আসে। জুজুর হিসাব এবার আরো গোলমেলে হয়ে যায়। যে কোচিং ক্লাসে গিয়েছিল আর টেনিস কোর্টেই বা কে ছিল। প্রীতি বলে কোচিং এ ছিল সামান্থা আর টেনিস কোর্টে ছিল সংযুক্তা। তখনই জুজুর মাথার সবকিছু পরিষ্কার হয়ে যায়। সে ভয়ে নিচে ছুটে এসে ইয়াধাকে উপহার দিতে মানা করে। পার্টির এক পাশে জুজুর বন্ধুরা মিলে ইধায়াকে বোঝাচ্ছে। জুজুর মতে ইধায়া কোচিং ক্লাসে আসা সামান্থার প্রেমে পড়েছে, কারণ সেই মেয়েটাই আগে তাকে লক্ষ্য করেছিল। আর টেনিস ক্লাসে আসা সংযুক্তা তাকে তো পাত্তাই দেয় না। তাই ইধায়ার উচিত কোচিং ক্লাসের মেয়েটাকেই প্রপোজ করা। বন্ধুরাও এতে সায় দেয়। পার্টিতে যমজ বোনদের নিয়ে আসল মজাটা শুরু হয়ে যায়। প্রীতি জানায় দুজনেই মাঝে মাঝে জায়গা বদলে কোচিং আর টেনিস ক্লাসে যেত। কেউই তাদের মধ্যে পার্থক্য বুঝতে পারে না। সবাই এটা নিয়ে অবাক হলে প্রীতি সেটা প্রমাণ করতে ইধায়া আর জুজুকে রেখে তাদের সামনেই দুই বোনকে পাশাপাশি দাঁড় করিয়ে জিজ্ঞেস করে, বলতো কোচিং ক্লাসের স্যামকে? ইধায়া এবার এক মুহূর্তেই কোচিং, সিনেমা হল আর টেনিস কোর্টের স্মৃতি মিলিয়ে দেখার চেষ্টা করে। অনেক ভেবে সে একজনকে বেছে নেয়, কিন্তু সঙ্গে সঙ্গে প্রীতি হেসে বলে কোচিং ক্লাসে ইধায়াকে যে ইনভাইট করেছিল সে এই মেয়ে নয়, বরং অন্য বোন। অন্য বোনও মজা করে বলে সে আগেই জানতো ইধায়া ভুল করবে। উপস্থিত সবাই হাসতে থাকে। এত বড় কষ্ট আর অপমান ইধায়াকে ভেতর থেকে ভেঙে দেয়। সে কারোর সঙ্গে কথা না বলেই পার্টি ছেড়ে বেরিয়ে যায়। বাইরে জুজু অবশ্য নিজের প্রেমের চিন্তায় ব্যস্ত। প্রীতিকে দেখে জিজ্ঞেস করে, তুমি সিঙ্গেল নাকি তুমিও যমজ? প্রীতি বলে সে যমজ না, তবে একটা সম্পর্কে আছে। ঠিক তখনই এক ছেলে এসে তাকে জড়িয়ে ধরে। প্রীতি পরিচয় করিয়ে দিয়ে বলে, এটা আমার বয়ফ্রেন্ড। কষ্টে জুজুর মুখটাই শুকিয়ে যায়। ঘরে ফিরে ইধায়া রাগে শার্ট খুলে মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে বিছানায় বসে পড়ে। দেওয়ালের ঘড়ির দিকে বিষণ্ণ চোখে তাকিয়ে থাকে। বাড়ি থেকে মামা আর বন্ধুরা বারবার দরজা খুলতে বললেও সে কোনো উত্তরই দেয় না। পরের দিন স্কুলে তার বেঞ্চ ফাঁকা থাকে। স্যাম সেই ফাঁকা বেঞ্চ দেখে নিজের ভুল হয়তো বুঝতে পারে। স্টেডিয়ামের ফাঁকা গ্যালারিতে ইধায়া একাই বসে থাকে। জুজুর পাশে এসে বসতেই ইধায়া বুঝতে পারে না এতদিন সে আসলে কাকে ভালোবেসেছে। তার মনে হয় সে একজনকেই ভালোবেসেছিল, কিন্তু শেষ পর্যন্ত সে দুইজনকে হারিয়ে ফেলেছে। সেই কষ্টে সে কোচিং আর টেনিস দুটো জায়গাতেই যাওয়া বন্ধ করে দেয়। গল্প চলে আসছে বর্তমানে। বিমানে ফাহাদ কফি বানাতে বানাতে পুরো ঘটনা শুনেই হেসে বলে, এমন টুইস্ট তো কোরিয়ান ড্রামাতেও দেখা যায় না। ইধায়া জানায় এখন হাসতে পারলেও সে সময় এই ঘটনা আমাকে অনেক কষ্ট দিয়েছিল। ফাহাদ জানতে চায় এরপর কি সে আবারও প্রেমে পড়েছিল। প্রভু মজা করে বলে, প্রেমে ব্যর্থ হওয়ার ওষুধ হলো আবারও প্রেমে পড়া। ইধায়া জানায় কলেজের জন্য তারা চেন্নাইয়ে চলে যায়। এবার মামাও তাদের সঙ্গে যায়। গল্প চলে আসে 2011 সালে চেন্নাইতে। সেদিন ভারত শ্রীলঙ্কার বিশ্বকাপ ফাইনাল। মামার বাড়ির ছাদে বিশাল প্রজেক্টরে খেলা দেখার আয়োজন হয়েছে। নিচে রান্নাঘরে মামা সবার জন্য চা বানাচ্ছে। একজন অবাক হয়ে এসবের কারণ জানতে চাইলে মামা বলে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে চেয়েছিল, কিন্তু টিকিট পায়নি, তাই ছাদেই পর্দা বসিয়ে দিয়েছে। এরপর সে মানত করেছে ভারত বিশ্বকাপ জিতলে 4 মিনার বিরিয়ানির 3 বড় হাড়ি এনে সবাইকে খাওয়াবে। ঠিক তখনই এলাকার কয়েকজন মস্তান আর কাউন্সিলরের লোক এসে স্ক্রিন বসানোর জন্য অভিযোগ করতে থাকে। মামা পাত্তা না দিয়ে বলে বিশ্বকাপ সবার, তাই সবাই মিলে এই খেলা দেখবে। এলাকার এক মেয়ে সবাইকে চা দিচ্ছিল। হঠাৎ গুন্ডারা মাতলামি করতে করতে তাকে দুইটা খারাপ কথা বলে দেয়। সে এবার মামার কাছে গিয়ে বলে, এদেরকে এখান থেকে সরান, এরা ড্রিঙ্কস করে পরিবেশ নষ্ট করছে। মামা তাদের কাছে গিয়ে ভালো করে বলে, এখানে মহিলা আর বাচ্চারা আছে, তাই এসব করা ঠিক না, তোমরা এখান থেকে চলে যাও। গুন্ডাদের লিডার উল্টা রেগে মামার কলার চেপে ধরে। অবস্থা খারাপ বুঝে ইধায়ের মাঝে এসে বলে, এত রাগ করার কি আছে, খেলা দেখো, ভারত জিতলে আমরা একসঙ্গে ড্রিঙ্কস করব। কিন্তু গুন্ডারা তাদের কথা না শুনলে ছাদ জুড়ে শুরু হয়ে যায় ভয়ঙ্কর মারামারি। ইধায়া আর তার বন্ধুরা মাস্তানদের সঙ্গে লড়াই করতে থাকে, আর একই সময়ে মাইকে ক্রিকেটের ধারাভাষ্য চলতে থাকে। ইধায়া এক মাস্তানকে ধরে উঁচু করে নিচে আছড়ে ফেলে, কিন্তু হঠাৎ এক মাস্তান রান্নার চুলো থেকে জ্বলন্ত কাঠ তুলে ইধায়ার মুখের দিকে ছুঁড়ে মারে। আগুনের ফুলকির গরম ছাই সরাসরি তার দুই চোখে গিয়ে পড়ে। ইধায়ার চোখ চেপে ধরে যন্ত্রণায় ছটফট করতে করতে মাটিতে পড়ে চিৎকার করে বলে, আমার চোখ জ্বলছে। বন্ধুরা দ্রুত তাকে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে আসে। ঝাপসা দৃষ্টিতে ইধায়া ভেতরে আসে। ডক্টর আমুধা টর্চ দিয়ে তার চোখ পরীক্ষা করে আই ড্রপ দিয়ে বলে খুব দ্রুতই ঠিক হয়ে যাবে। কিন্তু ইধায়ার চিন্তা তখনও ক্রিকেট নিয়ে। সে বন্ধুকে জিজ্ঞেস করে স্কোর কত। তার বন্ধু হেসে বলে 224 রান, 4 উইকেট। কিছুক্ষণ পর ইধায়া ধীরে ধীরে চোখ খোলে। ঝাপসা দৃষ্টির মাঝেই প্রথম যে মুখটা স্পষ্ট হয়ে ওঠে
ওঠে সেটাই হচ্ছে ডক্টর আমুধার মিষ্টি চেহারা। আমুধার মায়াবী হাসি দেখে ইধায়া যেন মুহূর্তের জন্যই সব ভুলে যায়। ঠিক তখনই হাসপাতালের টিভিতে ধোনি শেষ বলে ছক্কা মেরে ভারতকে বিশ্বকাপ জিতিয়ে দেয়। চারপাশে সবাই আনন্দে চিৎকার করতে থাকে। ইধায়ার মনে হয় সবাই ধোনির জয়ের শট দেখছে, কিন্তু সে সেই জয় দেখছে আমুধার চোখে। আমুধা তাকে 2 দিন নিয়ম করে আই ড্রপ দিতে বলে। ইধায়া মজা করে বলে ভারত জেতার আনন্দে যেন আমুধা তাকে ভুল প্রেসক্রিপশন না দিয়ে দেয়। তখনই তাদের পুরনো সিনিয়র সচিনকে ডক্টরের রূপে দেখে ইধায়া অবাক হয়ে বলে, সচিন ভাই তুমি এখন ডক্টর হয়ে গেছো? হাসপাতালের করিডোরে সচিনের সঙ্গে আড্ডা দেওয়ার সময় বন্ধুরা তার ডক্টর হওয়া নিয়ে মজা করতে থাকে। ক্যান্টিনের সামনে আমুধা আর লাডোকে দেখে সচিন লাডোকে তার গার্লফ্রেন্ড বলে পরিচয় করিয়ে দেয়। বন্ধুরা বিশ্বাস না করলেও লাডো মজা করতে থাকে। আমুধা ইধায়াকে জিজ্ঞেস করে এখন চোখের কি অবস্থা? ইধায়া হেসে বলে এখন অনেক ভালো। আমুধা জানায় কাল যদি ব্যথা করে তাহলে আবারও আসতে। পরের দিন হাসপাতালে যাওয়ার সময় ইধায়া আমুধার জন্য কিছু নিয়ে যাওয়ার কথা ভাবছে। অটো ড্রাইভার ফুল আর কার্ডের কথা বললেও বন্ধু প্রভু বলে না না এসব পুরনো আইডিয়া, নতুন কিছু করতে হবে। ঠিক তখনই ডেলিভারি পেইনে কাতর এক গর্ভবতী নারীকে নিয়ে একটা অটো থামে। অটো ড্রাইভার মহিলাকে ভেতরে নিয়ে যেতে বললেই ইধায়া 7-5 না ভেবেই তাকে কোলে তুলে নিয়ে জরুরি বিভাগে দৌড়ে যায়। ডক্টর তাকে দ্রুত ডেলিভারি রুমে নিয়ে যায়, কিন্তু সেখানেই ঘটে আর এক বিপত্তি। নার্স ইধায়াকেই মহিলার স্বামী মনে করে ভেতরে টেনে নিয়ে নীল গাউন আর ক্যাপ পরিয়ে দেয়। ডক্টররা ইধায়াকে মহিলার বিষয়ে একের পর এক প্রশ্ন করে। ইধায়ার বাচ্চারা ঘাবড়ে গিয়ে যা মনে আসে তাই বলে দেয়। নার্স তাকে মহিলার হাত ধরে পুশ করার জন্য সাহস দিতে বলে। ঠিক তখনই আমুধা আর লাডো সেখানে এসে ইধায়াকে নীল গাউন পরে দাঁড়িয়ে থাকতে দেখেই দুজনেই হতবাক হয়ে যায়। ইধায়া বেচারা লজ্জায় মাথা নিচু করে ফেলে। রাতে বাড়িতে সবাই এই ঘটনা নিয়েই হাসাহাসি করলেও ইধায়া ঘাবড়ে বলে মহিলার স্বামী ছিল না তাই তার খারাপ লাগছিল। তারপর আমুধা তাকে ভুল বুঝে কি না কি ভাবছে কে জানে। মামা বুঝতে পারে ইধায়া সত্যিই আমুধাকে পছন্দ করে। ঠিক তখনই লাডো সচিনকে কল দিয়ে জানায় পুলিশ তাদের গাড়ি আটকে রেখেছে। ইধায়া দ্রুত মামা, সচিন আর বাকিদেরকে নিয়ে বেরিয়ে পড়ে। রাতের রাস্তায় পুলিশ আমুধা আর লাডোর গাড়ি থামিয়ে রেখেছে, কারণ তাদের ড্রাইভার ড্রিঙ্কস করে গাড়ি চালাচ্ছিল। লাডো পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে পড়লেও ইধায়া গিয়ে ক্ষমা চেয়ে কোন রকমে পরিস্থিতি সামাল দেয়। তখনই এক সিনিয়র পুলিশ ইধায়ার কথা শুনে তাদেরকে ছাড়তে বলে। বন্ধুরা ইধায়ার বুদ্ধির প্রশংসা করলেও সচিন হঠাৎ রেগে জিজ্ঞেস করে এবার কে গাড়ি চালিয়ে বাড়িতে নিয়ে যাবে, কারণ ইধায়া বাদে বাকি সবাই ড্রিঙ্কস করে মাতাল হয়ে আছে। তবে মামা স্টিয়ারিং ধরে আত্মবিশ্বাসের সঙ্গে বলে এবার আমার ড্রাইভিং দেখো। মামার কথায় বিশ্বাস করে এরা সবাই পৌঁছে যায় ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভিং কেসে থানায়। এত রাতে মেয়েরা কোথায় যাবে তাই ইধায়া তাদেরকে বাড়িতে নিয়ে আসে। তখনই সচিন ইধায়াকে কল দিয়ে জানায় তাদেরকে থানায় নিয়ে এসেছে। এটা শুনতেই লাডো রেগে ফোন কেড়ে নিয়ে বলে আমি যখন সাহায্য চাচ্ছিলাম তখন যেমন আসনি, এখনো আমরা যাব না, ওখানেই পচো। এই নিয়ে দুজন ঝগড়া করতে থাকে। তখনই আমুধার বাবা কল দিলে ইয়াধা বাবার সাথে কথা বলার জন্য তাকে ছাদে নিয়ে আসে। বাবার সাথে কথা শেষ হতেই ইয়াধা আমুধার জন্য স্পেশাল চা বানিয়ে এনে দিতেই আমুধা চায়ে চুমুক দিয়ে বেশ প্রশংসা করে বলে চা তো অনেক সুন্দর হয়েছে। ইয়াধা খুব ভাব নিয়ে বলে হ্যাঁ ভালোবাসা দিয়ে বানিয়েছি তো সুন্দর তো হবেই। আমুধা হেসে বলে এই জন্যই হয়তো মূল উপাদান চিনি দিতেই ভুলে গেছো। বেচারা ইয়াধা চা টেস্ট করে এবার নিজেই লজ্জায় পড়ে যায়। তবে আমুধা খুশি হয়ে বলে জীবনে যতই চা পান করি না কেন এই চা আমি কখনোই ভুলবো না। এভাবেই গল্প করতে করতে রাত পার হয়ে যায়। সকাল হতেই সবাই থানা থেকে ছাড়া পেয়ে বাড়ি চলে আসে। এরপর থেকে ইয়াধা আর আমুধা তাদের বন্ধুদের সাথে কখনো ঘুরে বেড়ায়, কখনো পার্টি করে, তো কখনো খুনসুটিতে মেতে ওঠে। একদিন সচিন মজায় মজায় পার্কের এক ফাদারকে দিয়ে লাডোর সাথে বিয়ে পড়ে নেয়। আমুধার সাথে বারণ করলেও লাডো মানা করতে পারে না, কারণ সে সত্যি সত্যি সচিনকে অনেক ভালোবাসে। এভাবেই তাদের গ্রাজুয়েশনের দিন চলে আসে। লাডো গাইনি ডক্টরের সার্টিফিকেট নেয় আর সচিন শিশু ডক্টরের সার্টিফিকেট নেয়। আমুধা মেডেল নেওয়ার সময় তার বাবাকে দেখে ইয়াদা বেশ খুশি হয়। লাডো আমুধার বাবাকে জিজ্ঞেস করে এরপর কি প্ল্যান, আমুধাকে কি বিয়ে দেবেন? বাবা বলে আমুধা যা চাইবে তাই হবে। আমুধা তোমার কি এখানে কোনো ডক্টরকে পছন্দ? আমুধা বলে না বাবা, আমি কোনো ডক্টরকে বিয়েই করব না আর দেশের বাইরেও পড়তে যাব না, কারণ আমার তো চেন্নাইকে খুবই ভালো লেগেছে। লাডো ইশারায় ইয়াধাকে বলে না জানি কবে আমুধা আমাদেরকে ছেড়ে তার শহরে ফিরে যাবে, তাই আগে ওকে প্রপোজ করে দাও। ইয়াধা বরাবরের মতোই বলে এখনো তো সময় আছে, সুযোগ হলেই মনের কথা বলে দিব। ইয়াধা আমুধার বাবার সাথে কথা বলতে গেলেই বাবা বলে তোমাদের সবাইকে এভাবে একসাথে দেখে ভালোই লাগছে, তবে জানো আসলে বর্তমানটাই সবচেয়ে সুন্দর, কারণ কয়েকদিন পর সবার জীবন নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, তখন চাইলেও আর তোমরা এভাবে এক হতে পারবে না। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি
তুমি সব কথা মনে চেপে রাখো। আমার মনে হয় এমন করাটা বোকামি, কারণ সব সময় এক থাকে না। হয়তো কাল কিছু বলার মতো পরিস্থিতি নাও থাকতে পারে, তাই আজ মনে যা আছে বলে দাও, তাহলে ভবিষ্যতে আর আফসোস হবে না। রাতে ফেয়ারওয়েল পার্টিতে ইয়াধা আমুধার জন্য একটা কবিতা লিখতে বসে। এদিকে সচিনের সাথে লাডো রেগে আছে, কারণ তার মনে হয় সচিন ইয়াদার মতো তাদের লাভ স্টোরির জন্য বিশেষ কিছুই করেনি। সচিন এবার লাডোকে দেখাতে ইয়াধার কবিতা নিয়ে গান গাইতে শুরু করে। তার এই পাগলামি দেখে সবাই তার গানে নাচতে শুরু করে। সেই রাতটাই ছিল সবার একসাথে থাকার শেষ রাত। চেন্নাই স্টেশনে ইয়াধা নেমে দেখে লাডো আমুধাকে বিদায় জানাচ্ছে। আমুধা লাডোর হাতে ফ্ল্যাটের চাবি দিয়ে বলে এরপর এই চাবির আর দরকার হবে না। বিদায়ের কষ্টে দুজনই একে অপরকে জড়িয়ে ধরে। আমুধা কান্না কান্না কণ্ঠে বলে তোকে খুব মিস করবো লাডো। লাডোর চোখের পানি কোন রকমের সামলে বলে ভালো থাকিস। আমুধা তাকে শেষবার জিজ্ঞেস করে তুই আমাকে ট্রেনে উঠিয়ে দিতে আসবি না? লাডো বলে না, আর একটু এগোলেই আমি কান্না করে দিব। তখন ইয়াধার কাছে এসে প্রভু তাকে সাহস দিয়ে বলে ট্রেন ছাড়তে আর মাত্র 35 মিনিট বাকি। ভালোবাসার কথা বলার জন্য স্টেশনের চেয়ে ভালো জায়গা আর হয় না। কিন্তু ইয়াধা বলে স্টেশন দেখলেই চেন্নাই এক্সপ্রেসের কথা মনে পড়ে যায়। সচিন বিরক্ত হয়ে বলে এসব বাজে চিন্তা বাদ দে, যা বলার এখনই বলে দে। এরপর সে হঠাৎই চিৎকার করে আমুধাকে ডেকে বলে ইধায়া তোমাকে কিছু বলতে চায়। প্রভু চলে যেতেই ইধায়া আর আমুধা একা হয়ে যায়। ইধায়া নার্ভাস হয়ে কি বলবে বুঝতে না পেরে আমুধার ব্যাগ নিয়ে বলে এটা আমার হাতে দাও। দুজনে স্টেশনের ভিতরে ঢুকে দেখে ট্রেন এসে দাঁড়িয়েছে, আর ইধায়া আমুধার পাশে হাঁটতে হাঁটতে মনে মনে অনেক কথা সাজালেও মুখ দিয়ে কিছুই বের করতে পারে না। বারবার শুধু আমুধার দিকে তাকিয়ে থাকে। বারবার চেষ্টা করেও ইধায়া নিজের না বলা ভালোবাসা প্রকাশ করতে পারে না। সামনেই ভাগ্য গণনার মেশিন দেখে আমুধা সেখানে কয়েন দিয়ে তার ভাগ্য গণনা করে, কিন্তু ভাগ্য গণনার কার্ডটা লুকিয়ে ফেললেই ইধায়া জিজ্ঞেস করে লুকিয়ে রাখলে কেন? আগে তোমার ভাগ্য দেখি বলে আমুধা জোর করে ইধায়াকে মেশিনে কয়েন দিতে বাধ্য করে। আমুধা ইধায়ার কার্ড দেখাতে চাইলে ইধায়া মজা করে বলে তোমার কার্ড দেখাওনি, আমিও দেখাবো না। এদিকে ট্রেন ছাড়ার সময় হয়ে আসে। আমুধা ট্রেনে উঠে জানালার পাশে বসে, আর ইধায়া বাইরেই দাঁড়িয়ে থাকে। জানালার কাছে এসে ইধায়া জিজ্ঞেস করে সব ঠিক আছে তো? আমুধা হেসে মাথা নাড়ে। তখনই ট্রেন কিছুটা এগিয়ে গেলে ইধায়া আবারও দৌড়ে আমুধার কাছে যায়। ইধায়া বলে মনে হচ্ছে সবকিছু এইমাত্রই শুরু হলো, অথচ এত দ্রুত শেষ হয়ে গেল। মনে হচ্ছে আমার ট্রেনটাও মিস হয়ে যাবে। শেষ পর্যন্ত ইধায়া সাহস করে নিজের মনের কথা বলতে যায়, কিন্তু ঠিক তখনই আমুধার বাবা কল করলে আমুধা বলে আমি কল পরে রিসিভ করব। ইধায়া আবারও বলতে চাইলে তখনই টিটি বাঁশি বাজালে আমুধা জানায় ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। ইধায়া বলে এখনো 5 মিনিট আছে। আমুধা বলে তুমি অনেক স্লো, আর তোমার ঘড়িটাও স্লো, ট্রেনের সময় হয়ে গেছে। ট্রেন ছেড়ে দিলেই ইধায়া ট্রেনের সঙ্গে হাঁটতে থাকে। জানালা থেকে আমুধা বলে তোমার সব ইচ্ছা পূরণ হোক, তোমার সব স্বপ্ন সত্যি হোক। দূর থেকে এক লোক এই সব দেখছিল। ট্রেন চলে গেলে লোকটা এসে বলে তুমি ওকে মনের কথা বলতে পারতে। রাজা নামের আমার একটা বন্ধু ছিল, সেও তোমার মতো কাউকে পাগলের মতো ভালোবাসতো, কিন্তু কখনোই নিজের মনের কথা বলতে পারিনি। ইধায়া জানতে চায় তারপর কি হয়েছিল। লোকটা দীর্ঘশ্বাস ফেলে বলে সেটা অনেক লম্বা গল্প। বৃদ্ধ চলে গেলেই ইধায়ার পকেট থেকে তার সেই ভাগ্য গণনার কার্ড বের করে। সেখানে লেখা ছিল যে সুযোগ তুমি হারিয়েছো তা আর কখনোই ফিরে আসবে না। ইধায়ার মনে হয় জীবনের সবাই হয়তো মাত্র একবারই সুযোগ পায়, কিন্তু ইধায়ার সেই সুযোগটা ওই রেলওয়ে স্টেশনেই শেষ হয়ে গেছে। গল্প চলে আসে বর্তমানে। ফাহাদ বলে তুমি এত কাছে একজন মেয়েকে ভালোবাসতে, তবুও কেন সেই 3টা শব্দ বলতে পারলে না? ইধায়া হেসে বলে যার প্রতি কোনো টান নেই তার কাছে নিজের কথা বলা অনেক সহজ, কিন্তু যাকে সত্যিই ভালোবাসি তার কাছে মনের কথা বলা সবচেয়ে কঠিন কাজ। আমার মতো অনেক মানুষই ভালোবাসার কথা বলতে পারে না, অথচ কেন পারে না তার কোনো ব্যাখ্যাও তাদের কাছে থাকে না। সময়ের সঙ্গে সঙ্গে বন্ধুরা একে অপর থেকে দূরে সরে যায়, কারো জীবনে নতুন সম্পর্ক আসে, আবার কোনো সম্পর্ক ভেঙে যায়। সবাই যার যার জীবনে ব্যস্ত হয়ে পড়ে। এভাবেই দেখতে দেখতে আমাদের জীবনে 5 বছর কেটে যায়। চেন্নাইয়ের আধুনিক ডিটিভি অফিসে ইধায়া এখন একজন সফল ম্যানেজার। ইধায়ার মামা বলে একসময় ঘরে ঘরে কেবল টিভি লাগানো, টাকা তোলা, ভিসিআর এ মুভি চালানো আর ছাদে উঠে অ্যান্টেনা ঠিক করার কাজ সে একাই করত। সেই সময় ইধায়া তাকে টিভি ঠিক করতে সাহায্য করত, আর আজ তারা ন্যাশনাল চ্যানেল দাঁড় করিয়েছে। বাসায় ফিরে ল্যাপটপে কাজ করার সময় সচিন ইধায়াকে ভিডিও কল দেয়। সচিন তখন জিমে সাইকেল চালাতে চালাতে হাঁপাচ্ছে। মজা করে জানায় 3 মাসে সে 700
50 গ্রাম ওজন কমিয়েছে, মানে একদম আমার মতো। ইধায়া হেসে দিতেই সচিন বলে, তোর হাসি মাখা মুখ কতদিন দেখি না, দাঁড়া আমি বাকি সব বন্ধুদেরকে জয়েন করাই। কথার মাঝে একজন সচিনকে জিজ্ঞেস করে তার বিয়ে কবে। সচিন অবাক হয়ে যায়। বন্ধুরা মজা করে বলে, জিমে সাধারণত 2 ধরনের পুরুষ যায়, একজন ব্রেকআপের পর নিজেকে সামলাতে, আর একজন বিয়ের প্রস্তুতি নিতে। সচিন হেসে বলে, পরের মাসের 24 তারিখে মাদুরাইতে তার বিয়ে, আর পাত্রীর নাম তুলসী। সবাইকে সে বিয়েতে আসার আমন্ত্রণ জানায়। বিয়ের সময় ঘনিয়ে আসলে ইধায়া মাদুরাই চলে আসে। এয়ারপোর্টের বাইরে সচিনের মামা প্লাকার্ড হাতে তাদের জন্য অপেক্ষা করছে। ইধায়া গাড়িতে উঠতেই পেছনের সিটে বসে থাকা মেয়েটাকে দেখতেই ইধায়ার চোখ আটকে যায়। মামা রাস্তায় নানা জায়গা দেখাতে দেখাতে মাদুরাইয়ের খাবারের প্রশংসা করে, কিন্তু ইধায়া লুকিং গ্লাস দিয়ে পেছনের সিটে বসে থাকা মেয়েটার দিকে তাকিয়ে থাকে। এটাই হলো সেই স্যাম। কিছুক্ষণ পর মামা একটা মন্দিরের সামনে দাঁড়ায়। ইধায়া গাড়ি থেকে নেমে সচিনকে কল করে বলে, জানিস আজ কাকে দেখেছি? তখনই স্যাম গাড়ি থেকে নেমে এসে বলে, ইধায়া তুমি এখানে কি করছো? ইধায়া সামুক্তা নামে ডাকতেই মেয়েটা বলে, আমি সামান্থা। সামান্থা বলে, শেষবার কোচিং ক্লাসে তোমাকে দেখেছিলাম। আমি এখন নাসার একটা স্পেস রিসার্চ প্রোগ্রামে কাজ করছি, কখনো বিজ্ঞানী নয়তো কখনো ইঞ্জিনিয়ার হিসাবে। ইধায়া জিজ্ঞেস করে, সামুক্তা এখন কি করে? সামান্থা জানায়, সামুক্তার বিয়ে হয়ে গেছে, সে এখন অস্ট্রেলিয়ায় থাকে। তখনই সচিন কল করলে ইধায়া একটু আর্লি গিয়ে রিসিভ করে। সচিন জানায় সে ভুল করে লাডোকে তার বিয়ের কথা বলে ফেলেছে, আর এখন লাডো এয়ারপোর্টে এসে অপেক্ষা করছে। তাকে রিসিভ করার মতো আর কাউকে পাঠানো সম্ভব না, তাই ইধায়াকেই লাডোকে নিয়ে আসতে হবে। ইধায়া প্রথমে রাজি হতে চায় না, কিন্তু বন্ধুর অনুরোধে শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। ফোন রেখে সে ফিরে এসে সবাইকে জানায় তাকে আবারও এয়ারপোর্ট যেতে হবে। মামা তার কারণ জানতে চাইলেই ইধায়া বলে, এক বন্ধু আসছে তাই তাকে রিসিভ করতে হবে। সে একাই ক্যাব নিয়ে যেতে চাইলেও মামা বাধা দিয়ে বলে, যখন তাদের গাড়ি আছে তখন আলাদা করে ক্যাব নেওয়ার কি দরকার, সবাই একসাথে এয়ারপোর্টে যাবে। বাধ্য হয়ে ইধায়াও রাজি হয়ে যায়। সবাই এয়ারপোর্টে পৌঁছে দেখে লাডো এয়ারপোর্টের বাইরে অপেক্ষা করছে। লাডোকে দেখে ইধায়া এই পরিস্থিতি সামলানোর চেষ্টা করে বলে, সচিন আসলে তোমাকে ডিজার্ভই করে না। গাড়িতে সচিনের স্ত্রীর আত্মীয় আছে, তাই কোনো ঝামেলা করিস না। লাডো বলে, সচিনের এখনো বিয়ে হয়নি, তুই এখনই সচিনের স্ত্রী বলা শুরু করেছিস। হাতের আংটি দেখিয়ে বলে, মনে আছে ওই পার্কে আমরা বিয়ে করেছিলাম, তার মানে আমি ওর প্রথম স্ত্রী আর ওটা হলো দ্বিতীয় স্ত্রী, আর আমাদের এখনো ডিভোর্স হয়নি। ইধায়া বুঝতে পারে পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগেই তাকে থামাতে হবে, তাই সে বলে এসব কথা বাড়ি গিয়ে শান্তভাবে আলোচনা করা যাবে। দূর থেকে তাদেরকে দেখে মামা বলে, এই জন্যই বেচারা ক্যাবে আসতে চেয়েছিল, আমি লাভবার্ডদের মাঝে উল্টা কাটা হয়ে গেলাম। জিপে করে সবাই বিয়ে বাড়ির দিকে রওনা দেয়। গাড়ির ভেতরের পরিবেশ তখন বেশ অস্বস্তিকর। মামা সামান্থাকে সামনে বুঝতে বলে, যাতে ইধায়া আর লাডো পেছনে বসে তাদের মধ্যে কথা বলতে পারে। মামা লাডোর কাছে সচিনের সঙ্গে তার পরিচয় কিভাবে হলো জানতে চাইলে লাডো বলে তারা কলেজে একসাথেই পড়তো, কিন্তু ইধায়ার সঙ্গে সঙ্গে কথা কেটে বলে তারা শুধুমাত্র কলেজের বন্ধু। লাডো বিরক্ত হয়ে জিজ্ঞেস করে ইধায়া তাকে কথা বলতে দিচ্ছে না কেন। ইধায়া বোঝায় আগে বিয়ের বাড়িতে যাই, তারপর সব কথা বলা যাবে। অন্যদিকে মামা সামান্থাকে ফিস ফিস করে বলে, আমার মনে হচ্ছে সচিনের বিয়ের আগেই এই দুইজন পালিয়ে বিয়ে করে ফেলবে, তাই ওদের উপর নজর রাখা দরকার। সবাই বিয়ের বাড়িতে আসলেই বন্ধুরা লাডোকে দেখে ভয় পেয়ে যায়, কারণ তারা জানে এই মেয়ে বিয়ের বাড়িতে নিশ্চিত কোনো ঝামেলা বাঁধাবে। লাডো সচিনের খোঁজ করতেই বন্ধুরা তাকে নানা অজুহাতে অন্যদিকে নেওয়ার চেষ্টা করে। এদিকে ইধায়াকে দেখে সচিন সঙ্গে সঙ্গে তাকে আড়ালে নিয়ে বলে, লাডোকে এখানে কেন নিয়ে আসলি? আমি নেশার ঘরে লাডোকে ফোন করে বিয়ের কথা বলে দিয়েছিলাম, কিন্তু কখনো ভাবিনি লাডো সত্যি সত্যি এখানে চলে আসবে। ইধায়া বলে, সবাই ধরে নিয়েছে লাডো আমার প্রেমিকা। সচিন মজা করে বলে, সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, বিয়ে শেষ হওয়া পর্যন্ত তুই ওকে সামনে রাখ। বাড়ির বাইরে সামান্থা তখন অন্য মহিলাদের সঙ্গে বিয়ের মালা গাচ্ছিল। দরজার আড়াল থেকে ইধায়া তাকে দেখছে। ইধায়া সচিনকে বলে, আমি লাডোকে সামনে নিব। রাতে বন্ধুরা বসে আড্ডা দিচ্ছে। হঠাৎই লাউড স্পিকারে তাদের পুরনো ভালোবাসার গান বাজতে শুরু করে। সচিন বেচারা ভয় পেয়ে যায়, কারণ গানটা তার আর লাডোর ফেভারিট গান। সে সবাইকে বলে, তাড়াতাড়ি গান বন্ধ কর, নইলে লাডো শুনে আবারও ঝামেলা করবে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। লাডো সেখানে চলে এসেছে। সবাইকে আনন্দ করতে দেখে সে প্রচন্ড রেগে বলে, সবাই এখানে মজা করছে, অথচ আমি ভেতরে একা কান্না করছিলাম। সচিন তাকে শান্ত করার চেষ্টা করে জানতে চায়, তুমি আসলে কি চাও? লাডো বলে, আগে বিয়েটা ক্যান্সেল করতে হবে, তারপর দুজন বসে সবকিছু নিয়ে কথা বলবে। সচিন অবাক হয়ে যায়। সে বোঝানোর চেষ্টা করে এই বিয়ে শুধুমাত্র তার একার ব্যাপার না, দুই পরিবার এর মধ্যে সব ঠিক করে ফেলেছে। কিন্তু লাডো ইধায়ার দিকে তাকিয়ে বলে, ইধায়ার মতো আমি আমার ভালোবাসা মনের মধ্যে লুকিয়ে রাখতে পারবো না, আমি আমার ভালোবাসার জন্য লড়াই করব। পাশে দাঁড়িয়ে সামান্থা সব দেখছিল। সচিন বুঝিয়ে বলে, আমি জানি তুমি এখনো আমাকে ভুলতে পারোনি, কিন্তু তার জন্য যে মেয়েটা এতদিন ধরে বিয়ের স্বপ্ন দেখছে তার কথাও তো একবার ভাবতে হবে। তারপরও যদি তুমি সত্যি আমাকে বিয়ে করতে চাও তাহলে তাই করব। এই কথা শুনে লাডো চুপচাপ কান্না করতে থাকে। পরিস্থিতি একটু শান্ত হলেই সচিন মজা করে বলে, ভবিষ্যতে আমাদের ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করবে না তো? লাডো বলে, আমি তো হিরোর মতো একটা ছেলেকে বিয়ে করব, তোমার মতো মোটকু কেনা। লাডো সেখান থেকে চলে গেলে সামান্থা ইধায়াকে জিজ্ঞেস করে, তাহলে লাডো তার গার্লফ্রেন্ড
না? ইধায়া হেসে বলে লাডো শুধুমাত্রই তার বন্ধু। পরের দিন সকালেই বিয়ে বাড়ির উৎসবে ভরে ওঠে। গান, নাচ, আনন্দে সবাই মেতে ওঠে। বেশ ধুমধাম করেই শচীনের বিয়ে হয়ে যায়। তবে ইধায়া পুরোটা সময় সামান্থার দিকেই তাকিয়ে থাকে। রাত হলেই সবাই যখন যার যার মতো ব্যস্ত, তখন ইধায়া খেয়াল করে সামান্থা লুকিয়ে কোথায় যেন যাচ্ছে। ইধায়া তাকে দেখে ফেলায়। সামান্থা ইধায়াকে বলে কোচিং ক্লাসের পাশে সেই ফুচকা দোকানের কথা তার মনে আছে কিনা। ইধায়া হেসে বলে অবশ্যই মনে আছে। সামান্থা বলে তার এখন সেই ফুচকা খেতে ইচ্ছা করছে। এত রাতে শুধুমাত্র ফুচকা খাওয়ার জন্য এত দূর যেতে হবে শুনে ইধায়া অবাক হয়ে গেল, শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। দুজনে জিপ নিয়ে বেরিয়ে পড়ে। ফুচকার দোকানে গেলেই দোকানদার ইধায়াকে চিনতে পারে। ফুচকা খেতে খেতে পাশের কোচিং এর কয়েকটা ছেলে তাদের মধ্যে বলা বলি করছে, কি রে মেয়েটার জন্য কোচিং এ ভর্তি হয়েছিস? কয়েকদিন পরেই তো কোচিং বন্ধ হয়ে যাবে, তুই ওকে মনের কথা কবে বলবি? এই কথা শুনেই সামান্থা আর ইধায়া একে অপরের দিকে তাকিয়ে থাকে। প্রায় 5 বছর আগে সেই পুরনো টিউশন সেন্টারে ইধায়া আর সামান্থা রাতে চুপি চুপি ঢুকে পড়ে। ইধায়া পুরনো বেঞ্চে নিজেদের খোদাই করার নাম খুঁজতে থাকে। সামান্থা তাকে মজা করে শিক্ষক সেজে নিউটনের দ্বিতীয় সূত্র জিজ্ঞেস করে। ইধায়ার সঙ্গে সঙ্গেই বলে F=ma। সামান্থা অবাক হয়ে জানতে চায় এত বছর পরও তার এগুলো মনে আছে কিভাবে। ইধায়া বলে সে খুব কষ্ট করে মুখস্থ করেছিল, তাহলে কিভাবে ভুলে যাবে। ইধায়া বলে আমি জানতাম না ফুচকা তোমার এত পছন্দ, আমার সাথে কাল চেন্নাই চলো, সেখানের ফেমাস ফুচকা খাওয়াবো। সামান্থা জানায় পরের দিনই তাকে আবারও আমেরিকায় ফিরে যেতে হবে। কথাটা শুনে ইধায়ার মুখটা মলিন হয়ে যায়। ঠিক তখনই সামান্থার বাবার কল আসে। সে একটু দূরে গিয়ে ফোনে কথা বলতে থাকে। বাইরে আতশবাজি ফুটছে আর ইধায়া নীরবে দাঁড়িয়ে তাই দেখছে। কথা শেষ করে সামান্থা ফিরে এসে বলে অনেক রাত হয়ে গেছে, এবার তাদের যাওয়া উচিত। বিয়ে শেষে সবাই আবারও যার যার জায়গায় ফিরে যায়। ইধায়া অফিসে বসে সামান্থার কথাই ভাবছিল। বন্ধুরা তখন মামাকে কল দিয়ে জানতে পারে সামান্থা আমেরিকা চলে যাচ্ছে, তাই মামা তাকে এয়ারপোর্টে এগিয়ে দিতে যাচ্ছে। মামা তখনই হঠাৎ অফিসে ঢুকে পড়ে। ফোন লাউড স্পিকারে থাকায় ইধায়ার কথাটা শোনা মাত্রই এক মুহূর্ত দেরি না করে বলে আমি এখনই এয়ারপোর্ট যাচ্ছি। বন্ধুরা অবাক হয়ে তার কারণ জানতে চাইলে ইধায়া বলে আমি সামান্থাকে ভালোবাসি। বন্ধুরা অবাক হয়ে জিজ্ঞেস করে এইসব আবার কবে হলো? ইধায়া জানায় হঠাৎ করে হয়নি। মাদুরাইতে সামান্থার সঙ্গে এত বছর পর দেখা হওয়া, একসঙ্গে ঘোরা, সবকিছুর একটা কারণ আছে। জীবনের সবাই দ্বিতীয় সুযোগ পায়। আমি আমার আগে সেই ভুল আর করতে চাই না। সেদিন আমুধাকে ভালোবাসার কথা বলতে পারিনি, কিন্তু এবার সামান্থাকে না বলে থাকতে পারবো না। তার হাতে আর মাত্র 1 ঘন্টা আছে। তোরা যদি আমার সাথে যেতে চাস তাহলে চল। সবাই দ্রুত অফিস থেকে বেরিয়ে গাড়ির দিকে এগিয়ে যাওয়ার সময় মন্ত্রী পাঠানো গুন্ডারা তাদের পথ আটকে দেয়। গুন্ডারা ইধায়াকে আটকে বলে মন্ত্রীর বিরুদ্ধে যা ইচ্ছা তাই প্রচার করো, তাই না? ইধায়া বুঝিয়ে বলে এখন তার খুব জরুরি একটা কাজ আছে, 2 ঘন্টার মধ্যেই সে ফিরে আসবে। তারপর তারা চাইলে সব আলোচনা করতে পারে। গুন্ডারা রাজি না হলেও ইধায়া বুদ্ধি করে তাদের মনোযোগ অন্যদিকে নিয়ে গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। মন্ত্রীর লোকজন তাদের পিছু করলে কিছু দূর গিয়েই ইয়াথাতের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। সবাই তখন দৌড়ে একটা বাসে ওঠে, কিন্তু এর মধ্যে গুন্ডারাও বাসে উঠে পড়েছে। শুরু হয়ে যায় বাসের মধ্যে তুমুল মারামারি। ইধায়া আর তার বন্ধুরা গুন্ডাদেরকে মারতে থাকে। ড্রাইভার একদিকে রাস্তা সামলাতে হিমশিম খাচ্ছে, অন্যদিকে বাসের ভিতরে এই অদ্ভুত যুদ্ধ দেখে চিৎকার করে সবাইকে সাবধান করছে। বন্ধুরা তাকে আরো জোরে বাস চালাতে বলে, কারণ ইধায়ার সামনে এখন একটাই লক্ষ্য, সময় শেষ হওয়ার আগেই সামান্থাকে তার ভালোবাসার কথা বলা। এদিকে এয়ারপোর্টের ভিতরে সামান্থা বোর্ডিং পাস দেখিয়ে সিকিউরিটি চেকের দিকে এগিয়ে যায়। অন্যদিকে ইধায়া তখনও চলন্ত বাসে গুন্ডাদের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। এক পর্যায়ে সে বাস থেকে নিচে রাস্তায় পড়তে গেলেও আবার উঠে লড়াই শুরু করে, কিন্তু ইধায়ার মাথায় মারলে সে তখনই জ্ঞান হারিয়ে ফেলে। মন্ত্রীর লোক মন্ত্রীকে কল দিয়ে জানায় সে অজ্ঞান হয়ে পড়ে আছে, এখন কি করব? তখন একটা প্লেন উড়ে গেলে ইধায়া ভাবে এই সুযোগ সে মিস হতে দিবে না। সে আবারও উঠে লোকগুলোকে মারতে শুরু করে। সবাইকে মেরে অবশেষে ক্ষত বিক্ষত অবস্থায় ইধায়া এয়ারপোর্টের টার্মিনালে ছুটে আসে। মুখ দিয়ে তখনও রক্ত ঝরছে, শরীর জুড়ে আঘাতের চিহ্ন। তবুও সে পাগলের মতো চারিদিকে সামান্থাকেই খুঁজতে থাকে। টার্মিনালে সামান্থাকে না পেয়ে ইধায়া রানওয়ের দিকে ছুটে যায়। একটা প্লেন তখন ওড়ার প্রস্তুতি নিচ্ছে। সে একজন গ্রাউন্ড ক্রুর হলুদ ভেস্ট নিয়ে প্লেনটির দিকে দৌড়াতে থাকে। সামান্থা প্লেনের জানলা দিয়ে বাইরে তাকালেও ইধায়াকে দেখতে পায় না। শেষ পর্যন্ত প্লেনটা আকাশে উড়ে যায় আর ইধায়া দৌড়াতে দৌড়াতে রানওয়েতেই পড়ে যায়। আকাশের দিকে তাকিয়ে সে বুঝতে পারে আবারও একটা সুযোগ তার হাতছাড়া হয়ে গেল। ইধায়ার বন্ধুরা তাকে ঘিরেছিল। তার মামা সবসময় ভয় পেত ইধায়া যেন একদিন তার মতো একা না হয়ে যায়, তাই সে ইধায়াকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। একদিন টিভিতে এসে দেখে নাসা স্পেসের নভোচারী পাঠিয়েছে। সেই নভোচারী ছিল সামান্থা। ইয়াথা বুঝতে পারে সামান্থা তার থেকে অনেক দূরে চলে গেছে। গল্প চলে আসে বর্তমানে। এবার ফাহাদ বেশ হতাশ হয়ে বলে ভেবেছিলাম এবার হয়তো ইধায়া সামান্থাকে তার ভালোবাসার কথা বলবে। ভালোবাসার এই গল্প আমি আর সহ্য করতে পারছি না। শচীন বলে এতক্ষণ যখন শুনলেন বাকিটুকুও শোনেন। এবার প্রেমের না, সরাসরি এঙ্গেজমেন্টের গল্প বলবো। আমরা বন্ধুরা আর মামারা অনেক বুঝিয়ে ইধায়ার সঙ্গে অদিতির এঙ্গেজমেন্ট করিয়ে দিই। ইধায়া পরিস্থিতি মেনে নেয়। গল্প চলে আসে 2024 সালে। ইধায়া
আর অদিতির এঙ্গেজমেন্ট অনুষ্ঠান চলছে। দুজন একে অপরকে আংটি পরায়। সবাই আনন্দ করলেও ইধায়ার মুখে সেই আনন্দ পুরোপুরি নেই। তার বন্ধুরা লক্ষ্য করে সে হাসছে ঠিকই, কিন্তু চোখে মুখে আছে এক শূন্যতা। তাই তারা তাকে জিজ্ঞেস করে সব ঠিক আছে তো। ইধায়া বিষয়টা এড়িয়ে যায়। বন্ধুরা বুঝতে পারে তার ভেতরে এখনো কোনো অমীমাংসিত অনুভূতি রয়ে গেছে। কয়েকদিন পর মলে ইধায়া অদিতির জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই পেছন থেকে আমুধা ইয়াথাকে ডাক দেয়। সবকিছু যেন মুহূর্তের মধ্যেই থেমে যায়। আমুধা আনন্দে ইয়াথাকে জড়িয়ে কলেজের পুরনো সব বন্ধুদের কথা জিজ্ঞেস করে। আমুধা জানায় সে এখন দিল্লিতে থাকে, অফিসের কনফারেন্সের জন্যই চেন্নাই এসেছে। ইধায়া বিয়ে করেছে কিনা জানতে চাইলেই ইধায়া জানায় কয়েকদিন পর আমার বিয়ে হতে যাচ্ছে। আমুধা চলে যেতে গিয়েও হঠাৎ ফিরে এসে ইতস্তত করে বলে কলেজে থাকতেই সেই ইধায়াকে সত্যিকারের ভালোবাসতো, কিন্তু ইধায়া যদি ফিরিয়ে দেয় সেই ভয়ে সে কখনোই মুখ ফুটে বলতে পারেনি। সেদিন বিদায়ের সময় স্টেশনে বলতে চেয়েছিল কিন্তু পারিনি। না বলা কথাগুলো বলতে পেরে আমুধা বুক ভরে নিঃশ্বাস নেয়, যেন এতদিন তার দম বন্ধ হয়েছিল। তারপর বলে আমাকে ভুল বুঝো না, আমার বিয়ে হয়ে গেছে, 2টা সন্তানও আছে। তোমাকে দেখে মনে হলো কথাগুলো জানালে মনটা হালকা হবে। আমুধা চলে গেলে ইধায়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। এত বছর ধরে যাকে সে ভালোবেসেছে সেও তাকে ভালোবাসতো, অথচ দুজনের কেউই সময় মতো কিছু বলতে পারেনি। আমুধা তো আজ মনের কথা বলে মনটা হালকা করলো, কিন্তু ইধায়ার বুকের উপরের পাথরটা চাপাই রয়ে গেল। বাসায় ফিরে নিউ ইয়র্কে লাডুর সঙ্গে ফোনে কথা বলতে গিয়ে ইধায়া ভাবে সে সামান্থার সঙ্গে দেখা করতে আমেরিকা যাবে। লাডু তাকে মনে করিয়ে দেয় মাত্র 10 দিন পরই তার বিয়ে। ইধায়া বলে ভালোবাসার কথা চেপে রেখে সারা জীবন আফসোস করার চেয়ে রিজেক্ট হওয়ার কষ্টটা অনেক কম। লাডু বলে তাহলে তুই ব্যাচেলার পার্টির অজুহাতে চলে আয়, আর বাকিটা আমি সামনে নিব। ইধায়া আর অদিতির গায়ে হলুদের অনুষ্ঠান হয়ে যায়। ইধায়া মামাকে বলে বন্ধুরা আমেরিকায় ব্যাচেলার পার্টি করতে চায়। মামা প্রথমে আপত্তি করলেও পরে অদিতি অনুমতি দিতে বলে। অদিতিকে বলতে সে রাজি হয়ে যায়। বাবা আসলে অদিতি জানায় ইধায়ার আমেরিকায় বড় একটা বিজনেস মিটিং আছে। নিউ ইয়র্কে পৌঁছালে দেখে লাডু এয়ারপোর্টের বাইরে অপেক্ষা করছে। ব্যাচেলার পার্টির নাম করে সামান্থাকে তার মনের কথা বলতে এসেছে জেনে বন্ধুরা বেশ ঘাবড়ে যায়। তবে যা হবে দেখা যাবে ভেবে বন্ধুরা শহরের সৌন্দর্য উপভোগ করতে বেরিয়ে পড়ে। ইধায়া সামান্থা কোথায় আছে সেই খোঁজ বের করার চেষ্টা করে। সামান্থার খোঁজ জানতে পেরে সে নাসার মিউজিয়ামে সামান্থার সাথে দেখা করতে চায়। সামান্থা হঠাৎ ইধায়াকে এখানে দেখে থমকে দাঁড়ায়। এরপর ইশারায় বলে তুমি অপেক্ষা করো, আমি আসছি। ইধায়া জানায় সে এখানে চ্যানেলের একটা কাজে একাই এসেছে। সামান্থা বলে যখন একা এসেছো তখন পুরো শহর ঘুরিয়ে দেখানোর দায়িত্ব আমার। এরপর থেকে দুজন সারা দিন শহর ঘুরতে থাকে। তবে এত কাছাকাছি থেকেও ইধায়া তার মনের কথা বলতে পারে না। একদিন সামান্থা তার অ্যাপার্টমেন্টে সাজতে সাজতে বোন সংযুক্তার সাথে ভিডিও কলে কথা বলছিল। সে জানায় আজ রাতে ইধায়াকে সে প্রপোজ করবে। সংযুক্তা অবাক হয়ে জানতে চায় তোকে ভালোবাসলে ইধায়া এতদিন তার দিকে তাকাতো কেন? সামান্থা হেসে বলে ইধায়া ভাবতো ওটা আমি, তাই তোর দিকে তাকাতো। সংযুক্তা জিজ্ঞেস করে হঠাৎ প্রেমে পড়ে গেলে কিভাবে? তোকে পটানো তো এত সহজ না। সামান্থা বলে তার বিশ্বাস যে মানুষ বারবার জীবনে ফিরে আসে সেটা কাকতালীয় হতেই পারে না, তাই আজ সে নিজের ভালোবাসার কথা জানাবে। কিন্তু তখনই ইধায়ার অ্যাপার্টমেন্টের বন্ধুরা তাকে ভারতে ফেরার জন্য চাপ দেয়। এর মধ্যেই 3 বার টিকিট সে ক্যান্সেল করেছে। বিয়ের আর মাত্র 2 দিন বাকি। লাডু বলে সামান্থাকে সব সত্য বলে দেশে ফিরে যা। বন্ধুরা বলে এখন এসব বলে কি লাভ, ওর এঙ্গেজমেন্ট তো হয়ে গেছে, ও অদিতিকে কি বলবে? মন চেয়েছে সামান্থার সাথে ঘোরাঘুরি করেছিস, কিন্তু এখন প্রপোজ করে মেয়েটার মন ভাঙিস না। তুই আসলে কি চাস? ইধায়া চুপচাপ দাঁড়িয়ে থাকলে সামান্থা কান্না ভেজা চোখে সেই ঘরে ঢুকে ইধায়াকে প্রশ্ন করে সবার প্রশ্নের উত্তর দাও। এতদিন সে কত মিথ্যা বলেছো, কাজের জন্য আমেরিকা এসেছো, একা এসেছো, তুমি সিঙ্গেল, সবই মিথ্যা ছিল তাই না? ইধায়া বোঝানোর চেষ্টা করলেও সামান্থার মন ভেঙে যায়। সে বলে সবাই মিলে থেকে প্রতারণা করেছে। যে মানুষটাকে সে এতদিন বিশ্বাস করেছে সেই মানুষই তার কাছ থেকে নিজের বিয়ের কথা লুকিয়েছে। সামান্থা তার গোলাপের তোড়া ফেলে কান্না করতে করতে বেরিয়ে গেলে ইধায়া তার পিছু নেয়। ইধায়া সামান্থাকে থামাতেই সামান্থা কান্নায় ভেঙে পড়ে বলে বিয়ের খবর লুকিয়ে ইধায়া 10 দিন তার সঙ্গে ঘুরেছে, এখন কি আবার বিয়ের দাওয়াত দিতে এসেছে? যে মেয়েকে সে বিয়ে করতে যাচ্ছে অন্তত তার প্রতি বিশ্বস্ত থাকা উচিত ছিল। ইধায়া বলে আমার ব্যাপারে তোমার মন যা চায় তাই ভাবো, কিন্তু আমি আজ আমার মনের কথা বলবোই। আমি সেই শুরু থেকেই। কথা শেষ করার আগেই সামান্থা ইধায়াকে চড় মেরে বলে এখনো ইধায়া শুধুমাত্র নিজের কথাই ভাবছে, আমার অনুভূতির কোনো মূল্যই দেওনি। বলেই সে চলে যায় আর ইধায়া নিঃশব্দে সেখানেই বসে থাকে। ইধায়া পরের দিন চেন্নাই ফিরে আসে। এয়ারপোর্টে নেমে বন্ধুরা ফাহাদকে তার বিয়েতে আসতে বলে ফাহাদ মজা করে বলে এই গল্পে আর কোনো টুইস্ট সে সহ্যই করতে পারবে না। ফাহাদ এয়ারপোর্টের বাইরে আসলে দেখা যায় তার স্ত্রী তার জন্য অপেক্ষা করছে। তবে সেটা আর অন্য কেউ নয়, বরং ইধায়াদের ক্লাস টিচার গীতা, মানে ইধায়ার সেই প্রথম ক্রাশ। বোঝেন বেচারা ফাহাদের কি অবস্থা। সব শুনে গীতা বলে তোমার মন থেকে যেটা ঠিক মনে হবে সেটাই করো। এদিকে বিয়ের প্রস্তুতি প্রায়
প্রায় শেষ। ইধায়া মামাকে বলে আপনার সাথে আমার কিছু কথা আছে। সব শুনে মামা বলে এখন যদি এসব বলিস তাহলে মেয়ের পরিবারকে আমি কি উত্তর দিব? অদিতিকে বা কি বলবো? মেয়েটা কাউকে মুখ দেখাতে পারবে? আমি কখনো তোকে কোনো কিছুই মানা করিনি, কিন্তু আজ এমন করিস না। আমরা যাকে চাই তাকে না পেলে কষ্ট হয়, কিন্তু যাকে আমাদের প্রয়োজন তাকে না পেলে সারা জীবন নষ্ট হয়ে যায়। মামা বলে তারপরও তোর ইচ্ছা না হলে বল, আমি সবাইকে সামনে নিব। কিন্তু ইধায়া জানায় সে বিয়ের জন্য প্রস্তুত। মামা বাইরে এসে ফ্রেন্ডদেরকে বলে মুভির মতো এটা ভেবো না যে বিয়ে ভেঙে বন্ধুকে তার ভালোবাসার মানুষের কাছে নিয়ে যাবে। মামা চলে গেলে বন্ধুরা ভাবে মামা তো ভালোই বুদ্ধি দিয়েছে, তাহলে কি বিয়ে ভেঙে বরকে নিয়ে যাব? বিয়ে থামানোর জন্য বন্ধুরা সবাইকে সামান্থা আর আমুথা ছবি দেখিয়ে বলে বন্ধু হলেও একটা মেয়ের জীবন তো আর নষ্ট করতে পারি না। তবে সেই চাল ধরা পড়ে যায়। তখনই কাশি এসে লোকটার সাথে অন্য মেয়ের ছবি দেখিয়ে বলে স্যার এআই দিয়ে এমন ছবি বানানো কোনো ব্যাপারই না। প্রভু করুণ গান বাজিয়ে মণ্ডপের পরিবেশ নষ্ট করতে চায়। ঠিক তখনই গাড়ি থেকে ফাহাদ, গীতা আর সামান্থা নেমে আসে। ফাহাদ সামান্থার হাত ধরে মণ্ডপের সামনে সোফায় বসায়। ইধায়া সামান্থাকে দেখে একদম স্তব্ধ হয়ে যায়। আসলে এয়ারপোর্ট থেকে বের হয়ে গীতা ফাহাদকে বলে আমার ডেলিভারির সময় তুমি ছুটি নিয়ে আসতে পারোনি, অথচ ইধায়া একটা বাচ্চা ছেলে নিজে আমার হাসপাতালের ফর্মে সাইন করেছিল। সে যেমন আমার বিপদের পাশে ছিল, আজ আমিও তার পাশে দাঁড়াবো। ফাহাদ বলে ঠিক আছে, আমিও তোমার সাথে যাব। বন্ধুরা ফাহাদকে জিজ্ঞেস করে তাহলে এবার কি হবে? ফাহাদ বলে যাকে ভালোবাসে তাকে এনে বিয়ের মণ্ডপের সামনে বসিয়ে দিয়েছি, যদি আজও বলতে না পারে তাহলে কোনোদিনও বলতে পারবে না। মণ্ডপে ইধায়া অদিতির পাশে তখনও বসেই আছে। অদিতির বাবা গর্ব করে জানায় বিয়ের চাপের মধ্যেও ইধায়া আমেরিকা গিয়ে বড় ব্যবসায়ী কাজ করে এসেছে, তারপরও ইধায়া কিছুই বলতে পারে না। ফাহাদ তখন মামাকে বলে আপনারা মামা ভাগ্নে অনেক মহান, আপনি তার জন্য সারা জীবন স্যাক্রিফাইস করেছেন, আর সে আজ আপনার জন্য নিজের ভালোবাসাকে স্যাক্রিফাইস করছে। কিন্তু তখনই সেন্থিল মামা মাইকের সামনে দাঁড়িয়ে সবকিছু বদলে দেয়। সে বলে ইধায়া নিজের জীবনের সবচেয়ে বড় চাওয়াকে তার সম্মানের জন্য বিসর্জন দিয়েছে, তাই আজ সে এই বিয়ে হতে দিতে পারবে না। অদিতির কাছে ক্ষমা চেয়ে বলে এই বিয়ে হলে তোমরা কেউই সারা জীবন সুখী হবে না। অদিতির বাবা রেগে গেলে অদিতি নিজেই তার বাবাকে বুঝিয়ে বলে যে মানুষ তাকে ভালোবাসে না, তার সঙ্গে জোর করে সারা জীবন থাকা সম্ভব না, তাই সে নিজেই এই বিয়ে ক্যান্সেল করছে। এরপর অদিতি কান্না করতে করতে মণ্ডপ ছেড়ে চলে যায়। পার্কিং লটে ফাহাদ অদিতিকে সান্ত্বনা দিয়ে বলে আমি তোমাকে বড় একটা বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছি, কারণ ইধায়া রোম্যান্সের রও বোঝে না, ওকে মারলেও রোম্যান্স বের হবে না। অদিতি মৃদু হেসে তাকে ভেতরে গিয়ে শেষ দৃশ্যটাকে ভালোভাবে শেষ করতে বলে। ভেতরে মণ্ডপে ইধায়ার সামনে সামান্থা এসে দাঁড়ায়। ইধায়া প্রথমে তাকে দেখে জিজ্ঞেস করে সামান্থা কোথায়? বন্ধুরা বলে তার মানে এটা সংযুক্তা। ফাহাদ বলে কি আর করব, 1 ঘন্টায় তো আর স্পেসশিপ থেকে সামান্থাকে আনা সম্ভব না, তাই সংযুক্তাকে এনে এই বিয়ে থামালাম। এদিকে স্পেস স্টেশনে সামান্থাকে দেখা যায়, যে দৃশ্য আমরা গল্পের প্রথমেই দেখেছি। ভিডিও কলে ভারতের সবাই তার সঙ্গে যুক্ত। ইধায়ার হাতে আর মাত্র 40 সেকেন্ড সময় আছে, তারপরেই সেই কল কেটে যাবে। সবাই তাকে ক্যামেরার সামনে ঠেলে দেয়। সামান্থা বলে সবাই জানে ইধায়া তাকে ভালোবাসে, কিন্তু সে ইধায়ার মুখ থেকে শুনতে চায়। সঙ্গে সঙ্গেই স্ক্রিনে কাউন্টডাউন শুরু হয়, 3, 2, 1। আর প্রতিবারের মতো এবারও ইন্ট্রোভার্ট ইধায়া তার মনের কথা বলতে পারে না, তার আগেই কলটা কেটে যায়। মানে এই লোক জীবনেও শুধরাবে না, এ সারা জীবন কেটে যাবে, হয়তো বাচ্চাও হয়ে যাবে, তারপরে হয়তো সামান্থাকে বলতে পারবে যে সে সামান্থাকে ভালোবাসে। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।